হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমাদের সাথে আমি পরিমাণগত রসায়নের এমসিকিউ সলভ ক্লাস নিয়ে চলে এলাম। তোমরা যারা যারা 24 ডেজ কেমিস্ট্রি প্রো এই কোর্সটাতে আসো, আমাদের বিওবি থেকে ফ্রি কোর্স, ওই জায়গাতে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পরিমাণগত রসায়ন শেষ হয়ে গেলে সাথে সাথে আমি তোমাদের এমসিকিউ সলভ ক্লাস দিয়ে দিব হাজারুন আখতারের মেইন বইয়ের ক্লাস। সো আমরা এখন আজকের এই ক্লাসটাতে হাজারুন আখতারের মেইন বইয়ের প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে বুঝে বুঝে সলভ করার ট্রাই করব। সো চলো দেরি না করে শুরু করা যাক। ক্লাসটা অনেক লেন্দি হবে। সো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা এবং প্রত্যেকটা এমসিকিউ সলিউশন করে নিবা, তোমরা 1.5x 1.75x স্পিডে ক্লাসটা দেখতে পারো। সো চলো আমরা আর দেরি না করে শুরু করি। প্রথমত দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে ভাইয়া যে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন। সো আমাদের KClO3 প্রয়োজন, এটা বের করতে হবে, তাই না? বাট কিসে বলো তো? এসটিপিতে, রাইট? সো আমাদের এসটিপিতে কত গ্রাম সেটা বের করতে হবে। এখন আমরা যদি এসটিপিতে বের করতে যাই তখন আমাদের প্রথমে KClO3 এইটার ইকুয়েশন লিখতে হবে। সো আমরা KClO3 ইকুয়েশন নিলাম। সো KClO3 ইকুয়েশন নেওয়ার পরে বাড়ে না কেন, KClO3 ইকুয়েশন নেওয়ার পরে এইটাকে যদি এখন আমরা হিট দিই তাহলে দেখো KCl প্লাস অক্সিজেন এটা প্রস্তুত হয়। সো KCl প্লাস অক্সিজেন এটা প্রস্তুত হয়। এখন ভালো করে খেয়াল করে দেখো তো, এই জায়গাতে অক্সিজেন সংখ্যা কয়টা? 3টা। এখানে অক্সিজেন সংখ্যা কয়টা? 2টা। তাহলে কি ব্যালেন্স হইলো? ব্যালেন্স হয়নি। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে যদি আমরা 2 দিই আর এখানে যদি আমরা 3 দিই তাহলে দেখো 6টা করে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। সো এখন আমাদের 6টা করে অক্সিজেন ব্যালেন্সড। এখন দেখো তো এখানে 2টা কে তৈরি হয়ে গেছে না? পটাশিয়াম 2টা, এখানে একটা, তাহলে এখানেও আমাদের 2 দিতে হবে। এখন যখনই আমরা KClO3 ইকুয়েশনটাকে ভাঙার পরে ব্যালেন্স করে নিব, এখন আমাদের কি করা লাগবে বলো তো? এখন আমাদের সহগ অনুপাত সূত্র দিয়ে ম্যাথ সলভ করা লাগবে। সো n of KClO3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n of KCl ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n of অক্সিজেন ডিভাইডেড বাই 3। এইভাবে আমরা প্রথমে ইকুয়েশনটা তৈরি করে ফেললাম। এখন আমাদের কি বের করতে বলছিল দেখো তো? এসটিপিতে অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার, অর্থাৎ এইটা দরকার এসটিপিতে অক্সিজেন প্রস্তুত করতে। এসটিপিতে কত গ্রাম, কত লিটার অক্সিজেন? 22.4 লিটার অক্সিজেন। সো আমাদের এইটার সাথে এইটার রিলেশন তৈরি করে নিতে হবে। সো এটার সাথে যদি এইটার রিলেশন তৈরি করে নিই তাহলে কি আসে দেখো তো? n of KClO3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু n of অক্সিজেন ডিভাইডেড বাই কত? 3। পরবর্তী লাইনে দেখো হাফ লিখে নিলাম। KClO3 কে আমরা একটু ভাঙবো। KClO3 এর ভর বের করতে হবে W, আর নিচে যাবে KClO3 এর আণবিক ভর। এখন এটা কিভাবে বের করব? ক্যালকুলেটর দিয়ে। পটাশিয়াম 1939, ক্লোরিন 35.5 ইন্টু অক্সিজেন 16 32, তাই না? অক্সিজেন 32, বাট 32 কয়টা? 32 আসে হচ্ছে আমাদের অক্সিজেন 8 16 গুণ কয়টা? 3টা। সো টোটাল মিলে আমাদের এখানে ভ্যালু আসে 122.5, ঠিক আছে, KClO3। এখন আমরা যদি এই সাইডে করি তাহলে n of অক্সিজেনের ক্ষেত্রে আমরা 1/3 লিখে দিলাম। উপরে আমাদের দেখো এসটিপিতে আয়তন যদি লিখি তাহলে VL ডিভাইডেড বাই 22.4 লিটার হয়। সো নিচেও 22.4 লিটার, উপরেও হচ্ছে আমাদের 22.4 লিটার। সো এখন যদি আমরা আলটিমেটলি কাটাকাটি করি 22.4 কেটে যাই, W এর ভ্যালু আসে হচ্ছে, নিচে থাকে 3, উপরে থাকে 2 ইন্টু 122.5। সো টোটাল এখান থেকে আমরা ভর কত পাবো? 122.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 3। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 81.66 গ্রাম। সো আমরা যদি KClO3 এর ভ্যালু 81.66 গ্রাম ব্যবহার করি তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে আমরা তোমার হচ্ছে 22.4 লিটার অক্সিজেন বের করতে পারি। তাহলে দেখছো টোটাল সলিউশনটা আমরা ম্যাথের মাধ্যমে কিভাবে করে ফেললাম। সো দ্যাটস ইট। তাহলে আমাদের জন্য কারেক্ট আনসার কি হবে? 81.73 গ্রাম, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা একটা সলিউশন করে ফেলছি। সো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সাইডে দাঁড়াচ্ছি, দেন আমি এটা মুছে দিয়ে আরেকটা সলিউশন করব। ওকে, সো আমরা যদি এখন পরের সলিউশনে যাই, পরের সলিউশনে দেখি, পরের সলিউশনে এখন আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের কাছে কোশ্চেনে বলছে যে এসটিপিতে 65 গ্রাম অক্সিজেনের গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে 65 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? সো আমাদের যদি গ্যাসের অক্সিজেনের আয়তন বের করতে হয় তাহলে আমাদের এসটিপিতে বের করতে হবে, তাই না? তাহলে আমরা একটু দেখি, আমাদের যেহেতু অক্সিজেন O3 ওজন গ্যাসের ভিতরেই আছে, তাহলে আমাদের মোল নাম্বারের যে ইকুয়েশন ছিল, কি ইকুয়েশন ছিল? W ডিভাইডেড বাই M
ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এনএ ইকুয়ালস টু এসটিপিতে ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার। সো এই ইকুয়েশন থেকে আমরা কি করব, যেহেতু ভর দেয়া আছে সো ডাব্লিউ বাই এম এর সাথে ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার নিব। সো আমরা ডাব্লিউ বাই এম নিলাম, ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার নিলাম। দেন এখানে আমাদের ডাব্লিউ এর ভ্যালু কত দেয়া দেখো তো 65 গ্রাম, আর অক্সিজেন কত হবে 16 গুণ 3, ঠিক আছে। এখানে আমরা ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার বের করব। আয়তন বের করতে বলছে, তাহলে এখান থেকে আমরা ভিএল এর ভ্যালু কত পাবো, ভিএল এর ভ্যালু পাবো হচ্ছে 22.4 ইন্টু উপরে যাবে হচ্ছে 65 ডিভাইডেড বাই 16 ইন্টু 3। সো আলটিমেটলি এটা আমরা গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবো। সো 22.4 ইন্টু 65 ডিভাইডেড বাই আচ্ছা, সো 22.4 কেটে গেছে, 22.4 ইন্টু 65 ডিভাইডেড বাই 16 ইন্টু 3। সো এটা করলে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে 30.33, ঠিক আছে। সো 30.33 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো 30.33 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশনটা কোথায় আছে, অপশনটা আছে হচ্ছে আমাদের অপশন বিতে। সো এটা আমরা শিখে ফেলছি। সো তোমরা এটা দেখে দেখে করে নাও, আর যদি কেউ স্ক্রিনশট তুলে নিতে চাও স্ক্রিনশট তুলে নিতে পারো। আমি সাইডে চলে আসছি, অ্যান্ড দেন আমরা পরবর্তী এমসিকিউতে যাব। পরবর্তী এমসিকিউর জন্য আমরা আবার মুছে দিলাম। দেখো পরবর্তীতে 3 নম্বর এমসিকিউটা বলছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপীয় বিয়োজন করলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হয় তার ভর বের করতে বলছে। তো তাপীয় বিয়োজন করলে কার্বন ডাইঅক্সাইডের ভর বের করতে বলছে। সো আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট নিই, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, অ্যান্ড আমরা এই ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিয়ে বিয়োজন করলে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাই। সো এই জায়গাতে দেখো আমাদের কোনো কিছু করা লাগছে না, ক্যালসিয়াম কার্বনেটকে এক মোলের সাথে এক মোলই বিক্রিয়া করছে। সো আমরা যদি এখন সহগ অনুপাত সূত্রে যাই, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু, যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইডের ভর নিয়ে কাজ করা লাগবে, আমরা ক্যালসিয়াম অক্সাইড লিখতেছি না, ডিরেক্ট কার্বন ডাইঅক্সাইডে চলে যাই, এন অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। সো 1 আছে, আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো 1 যেহেতু আছে, এখন দেখো আমাদের বের করতে বলছে যে কার্বন ডাইঅক্সাইডের ভর কত। সো কার্বন ডাইঅক্সাইডের অংশের বের করতে বলছে, ক্যালসিয়াম কার্বনেটের ভর অলরেডি দেওয়া আছে। তো ডাব্লিউ বাই এম যদি করো, উপরে যাবে 50, নিচে যাবে কত 100, ঠিক আছে। এবার দেখো এন অফ কার্বন ডাইঅক্সাইড মানে কি, ভর বের করতে বলছে, তার মানে কি ডাব্লিউ বাই এম এ যেতে হবে। তাহলে ডাব্লিউ আমরা উপরে রেখে দিলাম, এম এর ভ্যালু দেখো কার্বন ডাইঅক্সাইডের জন্য 44। সো 44 যদি করি তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 44 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। সো এটা দিয়ে এটা কাটাকাটি করলে দেখো 2 হয়, এটা দিয়ে এটা কাটাকাটি করলে 22 আসে। সো এখান থেকে আমরা টোটাল মিলে কি পাচ্ছি, আমরা ভর পাচ্ছি হচ্ছে আমাদের 22 গ্রাম, ঠিক আছে। কি পাচ্ছি ভাইয়া, 22 গ্রাম। সো রাইট আনসার কি হবে, 22 গ্রাম। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি এটা সলিউশন করে দিলাম তোমাদের। ওকে গ্রেট। সো আমরা এখনো পর্যন্ত 3টা এমসিকিউ সলিউশন করে ফেলছি। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে 4 নম্বর এমসিকিউ সলিউশন করি। 4 নম্বর এমসিকিউ বলছে দেখো এসএটিপিতে তোমার গ্যাসের মোলার আয়তন কত। সো দেখো এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন আমরা জানি যে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার 1 মোলের জন্য। তো তখন আমাদের কি হয়, তোমাদের প্রেসার তখন হয় হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এসটিপিতে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা 273 কেলভিন, এইটার জন্য আমাদের গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। আর এসএটিপি যদি আমরা চিন্তা করি, এসএটিপিতে আমাদের এই মোলার আয়তনই হয় হচ্ছে 24.789 লিটার। সো তখন আমাদের টেম্পারেচার কত, প্রেসার কত, প্রেসার আমাদের 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারই থাকে, বাট টেম্পারেচার আসে হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের এই ভ্যালুটা আসে। সো দ্যাটস ইট। আমরা এখান থেকে বলতে পারবো কত, আমরা উত্তর বলতে পারবো 22.789। এরপরে বলছে দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নাইট্রোজেন গ্যাসের মোলার আয়তন কত। সো মোলার আয়তনের জন্য আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি জানো, ভি ইকুয়ালস টু ভি নট ইন্টু 1 মাইনাস আলফা টি, ঠিক আছে। সো 1 মাইনাস আলফা টি। তো এখন এই যে 1 মাইনাস আলফা টি, এই টিটা কি বলতো, কেলভিন টেম্পারেচার। সো কেলভিন টেম্পারেচার যদি তুমি বের করতে চাও, সো কেলভিন টেম্পারেচার বের করতে গেলে আমরা জানি হচ্ছে এখানে আমাদের কেলভিন টেম্পারেচার কত দেয়া আছে,
আমাদের সেন্টিগ্রেডে টেম্পারেচার দেওয়া আছে। সেন্টিগ্রেডে আমরা যদি -273 লিখি তো এটাকে কেলভিনে কনভার্ট করতে গেলে +273 করতে হয়। সো +273 -273 আলটিমেটলি এই জায়গাতে যে গেলে দেখো আমাদের কি হয়ে যায়, আমাদের এই টেম্পারেচারটা হয়ে যায় হচ্ছে 0। সো টেম্পারেচার যখন 0 হয়ে যায় তখন আমাদের এই জায়গা থেকে না, এই জায়গা থেকে হচ্ছে আমাদের এই যে আয়তনটা হয়ে যায় হচ্ছে 0। কিভাবে আয়তন 0 হয়ে যায়? সো ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করি আয়তনটা কিভাবে 0 হয়ে যায়। আমি মেবি হচ্ছে এই জায়গাতে কিছু একটা উল্টাপাল্টা লিখছি। -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হচ্ছে আমাদের কেলভিনে যদি বসাইতে চাই, সো এইটা হচ্ছে সো এখানে আয়তনটা 0 হয়। আমার এক্সাক্ট জিনিসটা মনে নাই কেমনে কি ছিল, আমি বই দেখা লাগবে একটু, জাস্ট 1 মিনিট। এক্সাক্ট জিনিসটা মনে নাই, তবে এটা মনে ছিল যে যখন হচ্ছে আমরা এমনিতে টেম্পারেচার নিই হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সো 0 ডিগ্রিতে আমরা 273 যোগ করি, বাট যখনই আমরা -273-এ যাই তখন আমাদের আয়তন হয়ে যায় 0। ঠিক আছে, আয়তন 0 হয়ে যায় এবং এটা আমরা চাইলে মুখস্থও করতে পারি। ঠিক আছে, এক্স্যাক্ট আমার ওই মানে ইকুয়েশনের মাধ্যমে এটা কেমনে কি আনা ছিল আমি অনেক আগে দেখছি, তো বই দেখা নাই, মানে ধরো দীর্ঘদিন যাবত এই জিনিসটা পড়াইনি। আবার হচ্ছে তোমাদের এই এমসিকিউটা সলিউশন করার আগে বইগুলা দেখে টোটাল জিনিসপত্রগুলো যে আবার দেখে নিব এটা সময় পাই নাই, খুব মানে রাশের উপরে তোমার হচ্ছে একটা ক্লাসের পরপরই এই এমসিকিউগুলো সলিউশন ক্লাসটা রেকর্ড করে ফেলতেছি। সো কিছু জায়গাতে ইনফরমেশন একদম অনেক অ্যাকুরেট এবং ওই জিনিসপত্রগুলো আমার যদি মনে না থাকে তাহলে আমি দিতে পারবো না। আমি খুব শর্ট টার্ম মেমোরির একজন মানুষ, মাঝে মাঝে ভুলে যাই, এন্ড হতে পারে, সমস্যা না। আই গেস তোমরা আমার সাথে রিলেট করতে পারবে, আমিও ভুলে যাই। সো এই জিনিসটা এমনিতেই আমরা মুখস্থ রাখি। ঠিক আছে, ইকুয়েশনের মাধ্যমে দেখাইতে হবে নট নেসেসারি, মুখস্থ রাখি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে যে কোনো গ্যাসের আয়তন কী হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, এবার আসো পরেরটাতে যদি আমরা একটু করি, আমরা একটু আগে মুছে দিই। ওকে, আমরা ছিলাম কোথায়, এই জায়গাতে। সো আমরা একটু পরেরটাতে দেখি। পরেরটাতে যদি আমরা দেখি, দেখো আমাদের পরের এমসিকিউটা বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। সো ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট কি পরিমাণ থাকবে, আমাদের কাছে একটা ক্যালসিয়ামের দলা আছে, এটা একটা ক্যালসিয়ামের দলা। সো এই জায়গা থেকে আমি যদি ক্যালসিয়াম কিছুটা সরিয়ে নিই এবং সেটার অণুসংখ্যা বলে দিই, সো অণুসংখ্যা দিয়ে আমরা এখান থেকে ভর সংখ্যা বের করতে পারবো। সো এখন এই জায়গায় 10 গ্রাম থেকে এই ভরটা যদি আমি বাদ দিয়ে দিই গ্রামে ভর, তাহলে অবশিষ্ট ক্যালসিয়াম পেয়ে যাব। তাহলে এই অবশিষ্ট ক্যালসিয়াম কিভাবে পাবো, আগে অনুসংখ্যা দিয়ে বের করি। সো ক্যালসিয়াম কার্বনের অনুসংখ্যার জন্য ফর্মুলা হচ্ছে N/Na ইকুয়ালস টু হচ্ছে আমার W/M। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন N/Na ইকুয়ালস টু W/M। অনুসংখ্যা দেখো দেয়া আছে হচ্ছে 2 × 10⁻29, আর আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। এখন এখান থেকে W/M ভর সংখ্যা বের করতে হবে। M কত, ক্যালসিয়াম কার্বনেটের জন্য 100। সো আমরা যদি এখান থেকে আলটিমেটলি W এর ভ্যালু বের করি, W ইকুয়ালস টু 100 × 2 × 10⁻29, আর এখানে আসবে কি 6.023 × 10⁻23। ঠিক আছে, সো 10 কত, 10⁻23। সো আলটিমেটলি এখান থেকে আমরা ভরটা পেয়ে যাব। সো ভরটা কত পাচ্ছি একটু আমরা দেখার চেষ্টা করি। সো আমরা একটু দেখি 10⁻23 সামথিং ইজ গোলমেলে, তাই না? এখানে আমাদের ভরের যে ব্যাপারটা 2 × 10⁻29 বলছে, আর এখানে হচ্ছে 6.023 × 10⁻23। সো আমরা একটু তারপরেও দেখি যে কি কি আসে। W/M 100 উপরে গেছে, সো 100 × 2 × 10⁻29 এটা গেল ডিভাইডেড বাই 6.023 × 10⁻23। সো এটা যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালু তো অনেক বেশি আসতেছে। সো আমাদের এত গ্রাম থেকে এতটি সরিয়ে নিলে কি পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। সো এই জায়গাতে না আমাদের এই যে ভরটা যেটা দেয়া আছে, এই যে যেটা দেয়া আছে এইটার পরিমাণ একটু ভুল আছে, এটার পরিমাণ ভুল আছে। ভুল কত আছে এটা আমরা একটু রিভার্স ওয়েতে ক্যালকুলেশন করে তোমাকে দেখাই দিতেছি। সো এই জায়গাতে তুমি যদি ডাব্লুর পরিমাণ নেওয়া হচ্ছে 9.966, এইটা যদি নাও
ঠিক আছে, কত নিবা, এই যে 9.966 নিবা, আর এখান থেকে তুমি এনটা বের করবা, তাহলেই দেখো তুমি এখন রিভার্স ওয়েতে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছ। সো আমরা একটু দেখি 9.966 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই যাবে হচ্ছে আমাদের 100। সো এটা করলে আমরা এই জায়গাতে ভ্যালুটা কত পাই, এই জায়গাতে ভ্যালুটা পাই হচ্ছে 5.99 ইন্টু 10⁻22, ঠিক আছে। সো এই যে ভ্যালুটা দেয়া আছে, এই ভ্যালুটা আলটিমেটলি ভুল দেয়া আছে, যার কারণে আমাদের এই যে 9.966 এটা মিলতেছে না, ঠিক আছে। সো এই জায়গাটা তোমরা একটু ক্যালকুলেশন করে জেনে রাখলা, ভালো হলো। এরপর আমরা পরবর্তী এমসিকিউতে আসি। রিভার্স ওয়েতে ক্যালকুলেশন করে কিন্তু মিলাইছি। এরপরে দেখো বলছে 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত। সো 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর চাইছে, মিলিমোল। সো মোল তো আমরা জানি, এর আগে মিলিমোল, ঠিক আছে। মিলিমোল এইটা মানে কি 10⁻³ মোল, রাইট, 10⁻³ মোল। এখন এর ভর চাইছে। সো দেখো মোল n ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে W ডিভাইডেড বাই m। সো ভর যদি আমরা বের করতে চাই W ইকুয়ালস টু n ইন্টু m আসে। সো মোল দেখো n এর ভ্যালু 10⁻³ আর m এর ভ্যালু কত, m এর ভ্যালু সালফিউরিক অ্যাসিডের জন্য 98। সো 98 হলে 0.098 গ্রাম আসে। সো তুমি যখনই মিলিমোল বের করবা তখন তোমার ভর আসবে কত, 0.098 গ্রাম। সো এটা আসবে হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। সো আশা করছি তোমরা বুঝতে পারছো, তাই না? আশা করছি তোমরা বুঝতে পারছো কেমনে কি করলাম। গ্রেট। সো এখন দেখো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। বলছে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে এসটিপিতে 17 লিটার অক্সিজেন পাওয়া যাবে। এই ম্যাথ কিন্তু আমরা আগেই করছি, তারপরেও আরেকবার তোমাকে মিলাই দিই। সো আরেকবার যদি মিলাই দিই, দেখো KClO3 কে উত্তপ্ত করলে ওই যে আমরা ইকুয়েশন কি দিছিলাম, KClO3 2 মোলের সাথে 2টা KCl প্লাস 3 মোল অক্সিজেন, এটা দিছিলাম, মনে আছে? এইটা ছিল আমাদের বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা প্রথমে নিছিলাম কি, কত গ্রাম KCl। সো KClO3 এইটা ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1। সো এখান থেকে আমরা W ডিভাইডেড বাই m, m এর ভ্যালু 122.5 পাইছিলাম, ইকুয়ালস টু এসটিপিতে আয়তন বের করলে এটা আসবে হচ্ছে 2 আর এটা আসবে হচ্ছে আমাদের 3। সো 1/2 আর এটা আসবে হচ্ছে 1/3। এসটিপিতে আয়তন বের করলে দেখো উপরে দেওয়া আছে 17 আর নিচে যাবে হচ্ছে 22.4 লিটার। সো এখন যদি তুমি এখান থেকে W বের করো, সো W এর ভ্যালু আসবে উপরে 17 আর আড়াআড়ি গুণ করো 2 ইন্টু 122.5, তাই না? আড়াআড়ি গুণ করলে এটাই তো আসে, আর নিচে আসে 3 ইন্টু 22.5। সো এটা এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মিলে যাবে 17 ইন্টু 2 ইন্টু 122.5 ডিভাইডেড বাই 3 ইন্টু 22.5। সো এইটা মিলে যাচ্ছে, মিলে গেলে এখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে 61.7। সো এই যে 61.7 গ্রাম, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো 61.7 মানে 62। সো অপশন হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো আশা করি আমরা বুঝতে পারছি কেমনে করলাম 62। এরপরে বলছে Fe2O3, এটার হচ্ছে দিয়ে নিও, ক্যালকুলেশন করার পরে এটার একটা স্ক্রিনশট তুলে নিও। এবার বলছে দেখো Fe2O3 এইটার অম্লত্ব কত, অম্লত্ব বের করতে বলছে। সো অম্লত্ব মানে হচ্ছে কোনো একটি ক্ষার কত মোল এক ক্ষারকীয়, কোনো একটি ক্ষার কত মোল এক মানে তোমার হচ্ছে এক আণবিক তোমার হচ্ছে অ্যাসিডকে প্রশমিত করতে পারে, সেটা হচ্ছে তার অম্লত্ব। সো এইটার অম্লত্ব বের করার জন্য আমরা খুব সিম্পলি কি করব, আমরা সিম্পলি দেখো প্রথমে আয়রন Fe2O3 নিব, এর সাথে একটা এক আণবিক তোমার HCl নিব, ঠিক আছে। এক আণবিক HCl নিলাম। সো এই যে একটা এক আণবিক HCl নিলাম, এই এক আণবিক HCl এর সাথে বিক্রিয়া করাবো। এখন বিক্রিয়া করালে দেখো আয়রন ক্লোরাইড FeCl3 আসে, কেন FeCl3 আসে? কারণ এখান থেকে আয়রন আর এখান থেকে ক্লোরিন চলে যায়। এই আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, আয়রনের জারণ সংখ্যা কত, +3। সো যেহেতু জারণ সংখ্যা +3, তাহলে এখানে FeCl3 আসবে, পাশাপাশি অন্যান্য জিনিসপত্র আরো প্রোডাক্ট তৈরি হবে। এখন দেখো তো এই জায়গাতে আমাদের আয়রন সংখ্যা কয়টা, 2টা আয়রন না? এই 2টা আয়রনকে তোমার ব্যালেন্স করার জন্য এখানে 2 আসবে। সো 2 আসবে নাকি? 2 আসবে না, এখানে হচ্ছে আয়রন 2। সো ভালো করে খেয়াল করবা, এখন 2 আসলো, তাহলে এই জায়গাতে যদি 2 আসে, এবার ভালো করে খেয়াল করো তো এই জায়গায় 2 আসলে আমাদের ক্লোরিন সংখ্যা কয়টা হচ্ছে,
ক্লোরিন সংখ্যা হচ্ছে ভাই 6টা। দেখো গুণ করলে ক্লোরিন সংখ্যা আসে হচ্ছে 6টা। এখন এই 6টা মেলানোর জন্য আমরা এখানে কি দিব, 6 দিব। এই যে এখানে আমরা 6 দিয়ে দিলাম, এই যে এখানে আমরা 6 দিয়ে দিলাম, এই 6 থেকে আমরা পাচ্ছি দেখো এই যে অম্ল, এই যে ক্ষার, এই ক্ষারটা 6টা একাণবিক অম্লকে প্রশমিত করতে পারে। তো যেহেতু 6টা একাণবিক অম্লকে প্রশমিত করতে পারে, এই জন্য এর অম্লত্ব হচ্ছে 6। ঠিক আছে, মনে থাকবে যেহেতু 6টাকে প্রশমিত করতে পারে এই জন্য এর অম্লত্ব কত, অম্লত্ব হচ্ছে 6। ঠিক আছে, ওকে। এরপর আসো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। বলছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত। সো অণুর সংখ্যা বের করতে হবে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে। সো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে W/M ইকুয়ালস অণুর সংখ্যা বের করব কিভাবে, N/Na। সো এখানে আমরা যদি n বের করি তাহলে এই Na গুণ হয়ে যাবে, গুণ হয়ে W/M হবে। W এর ভ্যালু 5 গ্রাম আর আণবিক ভর হচ্ছে আমাদের 44। সো এখান থেকে 6.023 × 10⁻23 5/44 আসবে। ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট আসে এই যে বি নাম্বারটা। ঠিক আছে, সো এটা আসবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। এরপরে বলছে দেখো কোনটি মিল্ক লাইম। মিল্ক লাইম মানে হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি দেয়া। সো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যখন পানি দিব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি দিব, এইটাকে বলবে হচ্ছে আমাদের মিল্ক লাইম। সো এটা কি করবো আমরা মুখস্থ করে রাখবো যে কোনটা হচ্ছে আমাদের মিল্ক লাইমের রাইট আনসার। ঠিক আছে, ওকে। আসো এবার আমাদের ঘনমাত্রা ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করার ট্রাই করি। প্রথমে বলছে যে 12 নম্বরে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত। যখনই পার্সেন্টেজ দেওয়া থাকবে ঘনমাত্রা বের করার জন্য ফর্মুলা হচ্ছে S = 10x/m। এখানে x হচ্ছে কি, ওই যে x পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ দেওয়া আছে। সো আমাদের পার্সেন্টেজ দেওয়া ছিল কত, পার্সেন্টেজ দেওয়া ছিল হচ্ছে 10%। সো উপরে 10 দিলাম, নিচে হচ্ছে আমাদের 106। 106 কেন, কারণ সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে আমাদের 106। সো টোটাল মিলে উপরে যাবে 100, নিচে যাবে 106। সো টোটাল মিলে 0.96 টাইপের একটা ভ্যালু আসবে। সো 9694 টাইপের একটা ভ্যালু আসবে। সো এই দেখো এখান থেকে আমরা কারেক্ট আনসার পাচ্ছি হচ্ছে 0.94। সো আমরা যেহেতু বোর্ডে এক্সামে এগুলা ব্যবহার করব, আমরা ক্যালকুলেটর সহই এটা ব্যবহার করতে পারবো। যারা যারা হচ্ছে তোমরা জিএসটি এগ্রি দিবা বা জিএসটি দিবা বা এগ্রি দিবা, তোমাদের জন্য ক্যালকুলেটর ছাড়া যখন এই ক্যালকুলেশনগুলো আসবে তখন দুইটা ভ্যালু মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি 100 তোমার হচ্ছে দেওয়া থাকে, তোমার 10% দেওয়া থাকে, তাহলে 100 ভ্যালু আসে হচ্ছে আমার 100/106, তখন আসে হচ্ছে 0.96। আর যখন 50/106 আসে তখন আমার ভ্যালু আসে তোমার হচ্ছে 49 টাইপের কিছু একটা, এই টাইপের কিছু একটা আসে। ঠিক আছে, 0.49 বা এই টাইপের কিছু একটা আসে। সো তখন হচ্ছে আমাদের এইটা নিতে হবে। ওকে, গ্রেট। সো এই ভ্যালুগুলা যখন তোমার হচ্ছে এমনিতে ক্যালকুলেটর ছাড়া করবা তখন একটু মনে রাখবা, কেমন। এরপরে দেখো এই যে পরের ম্যাথটাই তুমি দেখলেই বুঝতে পারবা। বলছে দেখো যে কি বলছে আমাদের, বলছে 5% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত। সো আমরা আগের ফর্মুলা দিয়েই করব, S = 10x/m। সো আমরা উপরে 10 নিলাম, x এর ভ্যালু 5%/m, m মানে সোডিয়াম কার্বনেট 106। সো 106 হলে উপরে যাবে 50, নিচে যাবে 106। এই 50/106 মানে 0.47 মোলারিটি, এটা আসবে। ঠিক আছে, এবার বলছে দেখো দ্রবণের মোলারিটি, এইটার একক কি, দ্রবণের মোলারিটির একক চাইছে। একক হচ্ছে মোলারিটির একক হচ্ছে মোল, এই মোলারিটির একক হচ্ছে m। m মানে হচ্ছে মোল পার লিটার। এই যে m মানে মোল পার লিটার, এটা কই থেকে আসলো দেখো, S = N/V ছিল, n এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের মোল, / ছিল হচ্ছে আমাদের লিটার। সো এখান থেকে আমরা S এর ভ্যালু মোল পার লিটার পাই। ঠিক আছে, সো মোল পার লিটার যেহেতু পাই তাহলে এখান থেকে আমরা রাইট অ্যান্সার পাবো হচ্ছে মোল / লিটার। এবার দেখো 15 নম্বর বলছে যে 20 ml দ্রবণে এত যদি সোডিয়াম কার্বনেট থাকে ওই দ্রবণের ঘনমাত্রা কত। আচ্ছা, আজান দিচ্ছে, সো আমরা আজানের ব্রেক নিয়ে তারপরে হচ্ছে আবার ভিডিওটা রেকর্ড করা শুরু করি, কেমন। সো চলো আমরা পরবর্তী অংশটা দেখি। পরবর্তী অংশে কি আছে দেখো, আমাদের এখানে বলছে 20 ml এত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, দ্রবণের ঘনমাত্রা কত। সো আমাদের ঘনমাত্রা বের করার জন্য ফর্মুলা কি আছে, ফর্মুলা হচ্ছে S = 1000 W/mv। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন দেখো 1000 থাকলো, W এর ভ্যালু দেখো এখানে দেয়া আছে কত, W এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 0.212 / m। আণবিক ভর সোডিয়াম কার্বনেটের জন্য 106
আর হচ্ছে আমাদের ভি এর ভ্যালু দেখো 20 ml। সো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা বাকিটা পেয়ে যাব। অ্যান্ড ক্যালকুলেশন করলে আমাদের মোলারিটি আসে হচ্ছে 0.1 মোলারিটি। সো আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.1 মোলারিটি। এটা তোমরা ক্যালকুলেটারে করবা, করলেই তোমরা বুঝতে পারবা যে এখান থেকে ভ্যালুটা কি আসছে। এরপরে দেখো 19 নাম্বার এমসিকিউটা যদি আমরা দেখার চেষ্টা করি, 19 নাম্বার এমসিকিউ বলছে যে 1.89 গ্রাম নাইট্রিক অ্যাসিডের এত ml দ্রবণে আছে, মোলারিটি কত? মোলারিটি বের করতে গেলে আবারও সেম ফর্মুলা, মোলারিটি ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই mv। সো আমরা উপরে দিলাম 1000, দেন W এর ভ্যালু বসাবো, W এর ভ্যালু কত? 1.89 ডিভাইডেড বাই m। সোডিয়াম, তোমার দেখো নাইট্রিক অ্যাসিড আছে HNO3। সো নাইট্রিক অ্যাসিডের জন্য তো আমরা তো জানি না, তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো হাইড্রোজেনের জন্য 1, নাইট্রোজেনের জন্য 14, অক্সিজেনের জন্য 16 ইন্টু 3। সো সব মিলাই যদি যোগ করি তাহলে 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, ঠিক আছে? সো এটা করলে কত আসে দেখি আমরা? 63 আসে। সো এখান থেকে যদি আমরা m এর ভ্যালু বসাই 63 ইন্টু v, v এর ভ্যালু দেখো 200 ml দেওয়া আছে। সো এইটা তুমি যদি ক্যালকুলেশন করো কত আসে দেখো, 1000 ইন্টু 1.89 ডিভাইডেড বাই 63 ইন্টু 200। সো এটা ক্যালকুলেশন করলে 0.15 আসে দেখো, ঠিক আছে? সো এটা ক্যালকুলেশন করলে 0.15। সো দ্য রাইট অ্যান্সার উইল বি 0.15। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন এই যে 0.15 আমাদের রাইট অ্যান্সার আসলো, তোমার এই প্রশ্নগুলো দেখে মনে হতে পারে প্রত্যেকটা প্রশ্নই মোটামুটি সিমিলার টাইপের, বাট তুমি যখন মেইন বইয়ের এই এমসিকিউগুলা একটার পর একটা নিজে দেখে দেখে সলিউশন করবা, তুমি যখন নিজে এগুলো বসিয়ে বসিয়ে ক্যালকুলেটর ধরে ধরে সলিউশন করবা, তখন উপকার কি হবে বলো তো? উপকার হবে হচ্ছে তোমার এই সলিউশন করার একটা ক্যাপাবিলিটি তৈরি হবে, তুমি দ্রুত সময়ে সলিউশন করে ফেলতে পারবা। সো তুমি যদি সলিউশন করার ক্যাপাবিলিটি তৈরি করো, দেন যেটা হবে পরীক্ষার হলে যে যখন তুমি 25টা এমসিকিউ 25 মিনিটে সলিউশন করবা, তখন কিন্তু অনায়াসে তুমি পারবা। সো এইভাবে তোমার অ্যাপ্রোচ করা উচিত বাসায় বসে বসে, যদিও তোমার মনে হতে পারে যে সেম টাইপের এমসিকিউ, সো তোমার সলিউশন করা উচিত। এরপরে দেখো 20 নাম্বার বলছে 3.5% সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা কত মোলার? সো যখনই আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে তখন ফর্মুলা হচ্ছে S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m। সো 10x ডিভাইডেড বাই m মানে কি? 10 নিলাম, x এর ভ্যালু দেখো আমাদের 3.5% দেওয়া আছে, নিচে হচ্ছে আণবিক ভর m। এখন সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে আণবিক ভর আবার আমাদের হিসাব করে নিতে হবে। সো হিসাব করে নিই, সোডিয়ামের জন্য 23, হাইড্রোজেনের জন্য 1, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16 ইন্টু 3। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3। সো টোটাল মিলে আসে হচ্ছে আমাদের 84। সো এখানে যদি আমরা 84 বসাই তাহলে আমরা কত পাবো দেখি? 10 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 84। সো টোটাল মিলে আমাদের আসতেছে হচ্ছে 0.4167। সো এটা আসে। সো 0.4167 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সো এখান থেকে আমরা কিন্তু অনায়াসে এটাও দেখে ফেললাম। এরপরে দেখো বলছে যে 10 ml 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম দরকার? সো আমরা একটু স্লাইডটা আগে মুছে ফেলি, দেন আবার যাই। সো আমাদের যদি এইটা জিজ্ঞেস করে তাহলে এখান থেকে আমরা কি বের করব? দেখো S ইকুয়ালস টু আমরা জানি ভ্যালু 1000 W ডিভাইডেড বাই mv। সো এখান থেকে আমরা W এর ভ্যালু বের করতে পারি আর গুণ করলে SMV ডিভাইডেড বাই 1000। সো এখানে আমাদের দেখো ভর চাইছিল না, কত গ্রাম মানে কি ভর। সো ভর যদি চাই তাহলে SMV ডিভাইডেড বাই 1000। S এর ভ্যালু আমাদের দেখো 0.1 মোলারিটি দেয়া। M এর ভ্যালু সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 40, মুখস্থ হয়ে গেছে আমার বসাইতে। অ্যান্ড V এর ভ্যালু দেখো হচ্ছে 10। সো তোমরা মুখস্থ করে ফেলবা অথবা বের করা শিখবা। সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। সো এইভাবে মুখস্থ করা শিখবা। অ্যান্ড দেন নিচে আসে হচ্ছে আমার 1000। সো আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে 0.140 ইন্টু 10 ডিভাইডেড বাই 1000। সো এখান থেকে আসে হচ্ছে 0.04 গ্রাম। সো এই যে 0.04 গ্রাম আমাদের অপশন হচ্ছে বিতে দেয়া আছে। সো আমরা কিন্তু এভাবে ক্যালকুলেশন করে এটাও দাগিয়ে ফেলতে পারি। এরপরে দেখো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। 22 নাম্বার বলতেছে যে 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে? সো ডেসিমোলার, ডেসি মানে কি বলতো? ডেসি মানে হচ্ছে 0.1 মোলারিটি। ওকে গ্রেট। সো আমরা এখান থেকে আবার যাই, ডেসি মানে হচ্ছে 0.1 মোলারিটি। সো আমাদের ওই যে কত গ্রাম মানে কি W এর ভ্যালু চাইছে। সো W এর ভ্যালু সরাসরি আমরা ফর্মুলা পেয়ে গেছিলাম SMV ডিভাইডেড বাই 1000। সো S এর ভ্যালু দেখো আমাদের কত দেয়া আছে? 0.1।
মোলারিটি দেয়া আছে। এবার সোডিয়াম কার্বনেট মানে আণবিক ভর 106, ভলিউম দেয়া আছে দেখো 500। সো নিচে আমাদের আসবে হচ্ছে 1000। সো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে এইটা দিয়ে এইটা যদি কাটো তাহলে 2 দিয়ে কাটে, অ্যান্ড দেন এইটা মানে হচ্ছে 1/10 আসে, 1/10 আসে। সো এইটা দিয়ে এইটা কাটলে আসে হচ্ছে আমাদের 53, ঠিক আছে। 10 দিয়ে এটা কাটলে আসে 5.3। সো এই ধরনের ম্যাথগুলো দেখলে মুখোমুখি ক্যালকুলেশন করতে ইচ্ছা করে। সো এখান থেকে আমরা 5.3 পাচ্ছি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো বলছে 500 ml 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে কত ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়। সো এইটা কিন্তু ওই লঘুকরণের, যেটা আমি তোমাদের লঘুকরণ শেখাইছি না ক্লাসে, এটা কিন্তু লঘুকরণেরটা। এটা কিভাবে করব, এটা করার উপায় হচ্ছে দেখো S1V1 = S2V2। এর ভিতরে এক সাইডে দেখো আমাদের 500 আয়তন দেয়া আছে আর ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.5। আরেক সাইডে আমাদের ডেসিমোলার মানে 0.1 ঘনমাত্রা দেয়া আছে, ভলিউমটা দেয়া নাই। সো এখানে আমাদের V2 লিখতে হবে। সেখান থেকে আমরা V2 = কত বের করতে পারি, 500 × 0.5 / 0.1। সো ক্যালকুলেশন করলে কি আসবে, 500 × 0.5 / 0.1। সো এখান থেকে আমরা আয়তন পাবো হচ্ছে 2500 ml, ঠিক আছে। সো আয়তন কত তৈরি করা যায়, সো আয়তন তৈরি করা হচ্ছে 2500 ml, ঠিক আছে। যদি এরকম বলতো কতটুকু পানি ঢালতে হবে টাইপ প্রশ্ন করলে ∇V = V2 - V1 করতাম, অর্থাৎ শেষ আয়তন থেকে আগের আয়তনটা বাদ দিতাম, দিলে আমরা এটা পেয়ে যেতাম, ঠিক আছে। সো দ্যাটস ইট। এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি, তার আগে এটা মুছে ফেলি। দেখো আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে যে প্রমাণ দ্রবণ কোনটি। প্রমাণ দ্রবণ দেখো 1 মোলারিটি সোডিয়াম কার্বনেটের যে দ্রবণ, এইটাকে প্রমাণ দ্রবণ বলে। আমাদের কয়েকটা প্রমাণ দ্রবণ আছে। একটা দ্রবণের নাম হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। দ্রবণটা লিখলাম না, মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলারিটি। আরেকটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে, এটাও লিখলাম না, মোলার দ্রবণটা লিখলাম না। ডেসি মান হচ্ছে 0.1 বা 1/10 m, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেমিমোলার দ্রবণ। সেমিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.5 মোলারিটি বা হচ্ছে 1/2 মোলার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ মানে কি 1/100 বা 0.01 মোলারিটি। এইগুলো হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। অনেক সময় এই প্রমাণ দ্রবণগুলোর ভ্যালু আমাদের কাছে হচ্ছে দেয়া থাকে, ঠিক আছে। এই প্রমাণ দ্রবণগুলোর ভ্যালু আমাদের কাছে দেয়া থাকে, অ্যান্ড দেন আমাদের এই ভ্যালুগুলো বসাইতে হয়, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি, গ্রেট। এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউটা বলছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বের করা শর্টকাট ট্রিক হচ্ছে সবসময় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে কার্বন থাকবে বা সি থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বন থাকবে অ্যান্ড সি থাকবে। সো এই জায়গাতে দেখো, এই জায়গাতে যে কয়টা যৌগ আছে এর ভিতরে কার্বন আছে হচ্ছে K2Cr2, কার্বন টাইপ যৌগ আছে K2Cr2O7। HCl প্রাইমারি না, HCl অনেক বেশি তোমার হচ্ছে K2Cr2O7, এখানে যেহেতু সি আছে এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। এটাকে আমরা একটু ইগনোর করবো, বাকিগুলোতে দেখো সি নাই, ঠিক আছে। এবার বলছে দেখো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এটাতেও সি নাই, এটাতেও সি নাই, এটাতেও সি নাই, এইটাতে আছে। সো আমরা দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থর ক্ষেত্রে কি কি লিস্ট পাইলাম। প্রথমে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পাইলাম K2Cr2O7, এটা একটা, সোডিয়াম কার্বনেট একটা। এরকমভাবে তুমি যখন লিস্ট করবা যেগুলোতে তুমি সি পাবা সেগুলোতে দেখবা এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন দেখো এখানে বলছে যে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এটা দেখো কস্টিক সোডা বলছে, কস্টিক সোডা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এটার যে সংকেত সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা সংকেত কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমাদের সংকেত হয়, এটার ভিতরে কোনো সি আছে, সি নাই, তার মানে এটা প্রাইমারি হবে না, তার মানে এটা সেকেন্ডারি। দেখো অক্সালিক অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড হচ্ছে C2H2C2O7 অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডের সাথে 2 মোল পানিও থাকে, এটার ভিতরে সি আছে না, এজন্য এটাও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপর দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, এটা আমরা অলরেডি দেখছি, পটাশিয়াম ডাইক্রোমেট, এর ভিতরে একটা সি আছে, এই যে এটা পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর দেখো সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেটের সংকেত কি Na2C2O7। এইটাও দেখো কার্বন থাকার কারণে তোমার হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ খুঁজে পাওয়ার উপায় কি, সি থাকতে হবে, সি থাকতে হবে। একটা ব্যতিক্রম আছে, যেমন দেখো HCl টাই সি আছে বাট এটা প্রাইমারি না,
ঠিক আছে। সো এইভাবে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখতে পারি। এবার বলছে দেখো নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তার মানে যেটার ভিতরে সি নাই সে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো দেখো এটার ভিতর সি আছে এটা প্রাইমারি, এটার ভিতর সি আছে এটা প্রাইমারি, এটার ভিতর সি আছে এটা প্রাইমারি, সো এটাই সি নাই এটা সেকেন্ডারি। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আবার খুঁজতে হবে, সি নাই, সি আছে প্রাইমারি, সি আছে প্রাইমারি, সি আছে প্রাইমারি, এইটা দেখো সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারির ভিতরে KMnO4 পাইলাম, KMnO4 বা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কিন্তু হচ্ছে সেকেন্ডারি। বাট সি যেগুলো আছে যেমন অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম কার্বনেট, এগুলো কিন্তু আমাদের হচ্ছে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরে বলছে দেখো এত মোলারিটি দ্রবণে তোমার মোলারিটি কত, মানে এই দ্রবণের মোলারিটি কত। সো মোলারিটি বের করার ফর্মুলা হচ্ছে S = 1000 W ডিভাইডেড বাই কি বলতো MV, 1000 W ডিভাইডেড বাই MV। সো যদি আমাদের 1000 W ডিভাইডেড বাই MV হয় দেন আমরা এখান থেকে কি করতে পারি, দেখো 1000 W ডিভাইডেড বাই MV যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 1000 লিখলাম অ্যান্ড দেন W এর ভ্যালু দেখো দেওয়া আছে 12.75 অ্যান্ড নিচে K2Cr2O7 এটার ভ্যালু আমাদেরকে বসাতে হবে। সো K2 মানে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের হচ্ছে 39, ক্রোমিয়ামের সম্ভবত হচ্ছে আমাদের ভ্যালু আসে কত 58 সম্ভবত, 58 × 2 একটু দেখে নিও তো, আমার এক্স্যাক্টটা মনে আসছে না। অক্সিজেন 8 16 × 3, সো এখান থেকে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 58 যদি হয় সো 3 আর হচ্ছে একটা হচ্ছে আমাদের 39, রাইট। সো এখান থেকে ভ্যালু বের করলে 203 আসে, আই গেস এটা 203 না। আমরা ক্রোমিয়ামের ভ্যালুটা একটু দেখে নিই, আমার কাছে বই আছে, দেখছো আমি নিজেও ভুলে গেছি। এগুলো ব্যাপার হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে, প্র্যাকটিস করবা না তুমি ভুলে যাবা। সো আমি এই দেখো প্র্যাকটিসে ছিল আমার মনে ছিল, এখন মনে নাই। ক্রোমিয়ামের ভ্যালু হচ্ছে 52, ঠিক আছে। সো আরেকবার একটু দেখি 39 × 2, তারপরে আসে হচ্ছে 39 × 2, ক্রোমিয়াম 52 × 2 আর অক্সিজেন 8 16 × 3, সো সব মিলায় 230 আসে, ঠিক আছে। আণবিক ভর 230 × ভলিউম কত দেয়া আছে একটু দেখি, ভলিউম দেয়া আছে হচ্ছে 250। সো এইটা আমরা যদি ক্যালকুলেশন করলে 1000 × 12.75 ডিভাইডেড বাই 230 × 250, সো টোটাল মিলে এখান থেকে আমাদের ভ্যালু আসে 0.22। সো তার মানে এখনও আমরা কিছু একটা সামথিং গড়বড় করছি, ঠিক আছে। সো গড়বড়ের ভ্যালু আমাদের কিছু একটা গড়বড় হয়েছে, এক্সট্রা আসছে। সো এই জায়গাতে দেখো আমাদের ভ্যালু দেওয়া আছে কত এইটা। সো তুমি এই যে K2Cr2O7 এই ভ্যালুটা ঠিকঠাক বসায়ো, ঠিক আছে। ও এটা তো O7, আমি এটা 3 বসাইছি, আরেকবার দেখি, এটা 3 বসাইছি। 39 × 2, তারপরে হচ্ছে 52 × 2, তারপরে হচ্ছে 16 × 7, 16 × 7। সো 16 × 7 বসালে আমাদের ভ্যালু আসে হচ্ছে টোটাল মিলে 294, সেখানে 294 বসালে ওইটাই আসবে 0.17 মোলারিটি আসবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে করলাম। অ্যান্ড দেন আমরা পরবর্তী MCQটাতে যাই। পরবর্তী MCQ বলছে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল। সো তাপমাত্রার উপর নির্ভরশীল হইতে গেলে তাপমাত্রার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আয়তনের। সো যেখানে আয়তন থাকবে সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল। সো দেখো মোলারিটি ব্যাপারটাই S = 1000 W ডিভাইডেড বাই MV আছে। সো এই V থাকার কারণে এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। সো এখানে দেখো মিলিগ্রাম পার কেজি, দুইটাতেই হচ্ছে আমার ভর মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। তাহলে মিলিগ্রাম পার লিটার, মিলিমোল পার লিটার, তো এটা লিটার মানে কি, এটা আয়তন না, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। তার মানে কি দেখো এটা মাইক্রোগ্রাম পার কেজি, এটাও দেখো দুইটাই ভর, এখানে আয়তন নাই। এটা মাইক্রোগ্রাম পার মিলিগ্রাম, এটাও ভর, সো এটাও W, এটাও W, এটাও W, এটাও W। এইটা দেখো W এই N ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি, N ডিভাইডেড বাই হচ্ছে তোমার হচ্ছে V। সো এইটা হবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। যেইটাই আয়তন থাকবে সেই হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, যেখানে আয়তন থাকবে না সে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এরপরে বলছে দেখো 32 নাম্বার যে 100 ml 0.15 মোলারিটি Na2H2O3 এই যে যৌগটা আছে এটার ক্ষেত্রে ঘনমাত্রা ppm এ কত। সো ppm এ বের করার ফর্মুলা কি, ppm এ বের করার ফর্মুলা খুব সিম্পল, ppm = অনেকগুলা ফর্মুলা দেখাইছিলাম আগের ক্লাসে। বেসিক ফর্মুলা Sm × 10⁻³ সো Sm × 10⁻³ যদি করি, এখানে দেখো আয়তন এবং তোমার দেয়া আছে, আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। সো ঘনমাত্রা আমি 0.15 বসালাম, 0.15 বসালাম। এবার m এর ভ্যালু কত, Na2H2O3 এটার m এর ভ্যালু হচ্ছে 158, এটা ক্যালকুলেশন করে দেখো 158 আসবে। সো × 10⁻³ ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালু আসে হচ্ছে আমাদের 23700। সো এইটা করে আমরা 23700
কারেক্ট অ্যান্সার পেলাম। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু আমরা অনায়াসে ম্যাথগুলো করে ফেলতে পারি। সো পিপিএম এর জন্য আমাদের ফর্মুলা কি কি ছিল আমি যদি আরেকবার বলে দিই। পিপিএম এর জন্য অন্য ফর্মুলা ছিল, পিপিএম এর জন্য অন্য ফর্মুলা ছিল W/V ফর্মেটে ছিল, W/V ইন্টু W/V ইন্টু 10⁶। আর শতকরা ঘনমাত্রা ছিল ppm ইকুয়ালস টু x ইন্টু 10⁴। এগুলো আমি আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে আসছিলাম। সো আশা করি এই জিনিসপত্রগুলো তোমাদের মনে আছে। সো x ইন্টু 10⁴। সো এই যে তিনটা ফর্মুলা দিয়েই সব ম্যাথ করা যায়। ওকে, এবার আমরা পরবর্তী এমসিকিউতে আসি। 33 নাম্বার বলতিছে যে এত মোলারিটি, দেখো এত মোলারিটি সালফিউরিক অ্যাসিডের ppm কত। সো আমরা আবার ওই ppm এর ভ্যালু দিয়ে করব। ppm ইকুয়ালস টু sm ইন্টু 10⁻3। সো s এর ভ্যালু কত 0.25, m এর ভ্যালু কত সালফিউরিক অ্যাসিডের 98 ইন্টু 10⁻3। এটা করলে ক্যালকুলেশন করে আমরা ভ্যালু পাবো হচ্ছে 24,500 ppm। ঠিক আছে, 24,500 ppm। সো আমাদের এটা মিলে গেছে। এরপর দেখো 34 নাম্বারও সেম বলছে যে ঘনমাত্রা ppm এ কত। সো এখান থেকে আমরা ppm যদি করি, ppm ইকুয়ালস টু সরাসরি আমরা sm বসাই, s এর ভ্যালু 0.1, m এর ভ্যালু 106 ইন্টু 10⁻3। সো ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে ভাই এখান থেকে ভ্যালু আসবে হচ্ছে 10,600 ppm। ঠিক আছে, এগুলা ক্যালকুলেশন করবা অনায়াসে মিলে যাবে। ঠিক আছে, 10,600 ppm। এবার বলছে দেখো 1 ppm মানে কি। দেখো 1 ppm এর বেসিকটা একটু বুঝি। 1 ppm এর বেসিকটা, ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। এটা তো মনে আছে, পার্টস পার মিলিয়ন। এই মিলিয়ন মানে কত বলো তো 10 লাখ 10⁶। পার্টস মানে হচ্ছে একটা, সো 1 মিলিয়নে 10⁶। ঠিক আছে, 10⁶ মানে ব্যাপার হচ্ছে, ধরো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আসো, ধরো আমার কোনোদিন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে হচ্ছে 10 লাখ বা 1 মিলিয়ন। 1 মিলিয়ন হয়ে গেলে আমরা কি পাবো বলো তো, 1 মিলিয়ন হয়ে গেলে আমরা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের ভিতর তুমি এই ভিডিওটা দেখতেছো মানে কি 10 লাখের ভিতর তুমি একজন না। সো যখনই 10 লাখের ভিতর একজন কেউ থাকবে তখন তাকে বলা হবে ppm। সো এই 10 লাখের ভিতরে একজন, এই জিনিসটাকে 1/10⁶ রেশিওতে নিয়ে আনা হয়। আর এই 1/10⁶ মিলিগ্রাম পার লিটার এই রেশিওটাকে প্রকাশ করে। যখনই আমরা মিলিগ্রাম পার লিটার বলি এটাকে বলা হচ্ছে কি বলতো, এটাকে বলা হচ্ছে মিলিগ্রাম পার লিটার মিন্স হচ্ছে তোমার ppm বা 1/10⁶। সো যেটা ppm সেটাই হচ্ছে তোমার মিলিগ্রাম পার লিটার বা তোমার হচ্ছে 1/10⁶। সো কোথাও 1/10⁶ দেখলে ppm বলতে পারবা, মিলিগ্রাম পার লিটার দেখলেও ppm বলতে পারবা। সো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার বলতে পারবো অপশন বি। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী এমসিকিউ দেখি। পরবর্তী এমসিকিউ বলছে 36 নাম্বার, এত দ্রবণের ppm বের করো। সো এটা ওই আগের মতোই ppm ইকুয়ালস টু কি আসবে, সেম এমসিকিউ বাট এগুলো প্র্যাকটিস করবা। দেখো ঘনমাত্রা কত দেয়া আছে sm 0.01 ইন্টু HCl এর জন্য 36.5 আসবে হচ্ছে আমাদের আণবিক ভর আর 10⁻³ হবে। সো এটা ক্যালকুলেশন করলে 365 ppm আসবে। সো এটা ক্যালকুলেশন করবা। এবার বলছে দেখো এত দ্রবণের ppm কত, কপার 2+, কপার মানে কি 63.5। সো আবার আমরা ppm যদি বের করতে যাই, সো এইটার ক্ষেত্রে কি আসবে, s এর ভ্যালু দেখো, s এর ভ্যালু আসবে হচ্ছে 3 ইন্টু 10⁻⁴ অ্যান্ড দেন m এর ভ্যালু 63.5 ইন্টু 10⁻³। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে কত পাবো, এখান থেকে হচ্ছে 19.05 ppm পাবো। ঠিক আছে, সো এইটাও আমরা আশা করি বুঝতে পারছি। এবার 38 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে করো। বলছে কোনো পানির নমুনায় অক্সিজেনের ঘনমাত্রা এত হলে ppm কত হবে। সো পানির নমুনায় অক্সিজেনের ঘনমাত্রা দেওয়া আছে, ppm বের করবো। সো ppm ইকুয়ালস টু ঘনমাত্রা যদি দেখি আবারও ফর্মুলা sm ইন্টু 10⁻3। সো ঘনমাত্রা দেখো দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু 10⁻⁴। অক্সিজেনের জন্য আমাদের 32 গ্রাম আর সূত্রে 10⁻3। সো এখান থেকে এটা কাটাকাটি করে 10⁻⁻1 থাকে। দ্যাট মিনস আমরা এখান থেকে 32×64 ডিভাইডেড বাই 10 পাই। সো আমাদের অ্যান্সার আসে 6.4। সো এখান থেকে আমরা অ্যান্সার বলতে পারি 6.4 ppm উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আসলে এবার আমরা পরবর্তীটাতে দেখি। 39 নাম্বার বলতেছে যে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড এত ml দ্রবণে এত ml পানি মেশালে ঘনমাত্রা কত হবে। সো ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিডের দ্রবণে আমাদের আগে ঘনমাত্রা বের করতে হবে
তারপরে এক্সট্রা পানি মেশালে কতটুকু হবে সেটা বের করতে হবে। সো আগে আমরা ঘনমাত্রা দেখব, ঠিক আছে। সো ঘনমাত্রা বের করার জন্য আমাদের বেসিক ফর্মুলা ছিল S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV। সো এটা আমরা নিলাম, অ্যান্ড দেন আমরা দেখো 1000 নিলাম, W এর ভ্যালু কত দেয়া আছে দেখো 24.5, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে দেখি আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের 98 অ্যান্ড ভলিউম দেয়া আছে হচ্ছে আমাদের 250। সো এইটুকু যদি দেয়া থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে ঘনমাত্রা বের করতে পারবো। সো 1000 ইন্টু 24.5 ডিভাইডেড বাই 98 ইন্টু 250। সো করলে আমরা এখানে 1 মোলারিটি পাচ্ছি। সো 1 মোলারিটি যখন, ভালো করে বুঝবা, একটা পাত্রের ভিতরে ঘনমাত্রা অলরেডি 1 মোলারিটি আছে, আর এখানে আমাদের আয়তন দেয়া আছে হচ্ছে 250 ml। এখন তুমি বাইরে থেকে আরও এক্সট্রা পরিমাণে 250 ml পানি দিচ্ছ। সো এখন নতুন আয়তন কত হচ্ছে বলো তো ভিতরকার? নতুন আয়তন হচ্ছে V2 ইকুয়ালস টু 250 প্লাস 250, তাহলে কত 500 ml। সো এখন আমরা নতুন ঘনমাত্রার জন্য কি করব, S1V1 ইকুয়ালস টু S2V2। সো আমাদের S1 এর জন্য 1 মোলারিটি 250 ml ছিল, S2 এর জন্য আমরা এখানে 500 ml বসাবো। সো এটার জন্য S2 বের করলে 250 ডিভাইডেড বাই 500 আসবে। সো এখান থেকে আমরা হাফ মোলারিটি পাবো। সো এখান থেকে আমরা রাইট অ্যান্সার কি পাবো, 0.5 বা হাফ মোলারিটি, ঠিক আছে, 0.5 বা হাফ মোলারিটি, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমরা পরবর্তী এমসিকিউটাতে আসি। পরবর্তী এমসিকিউটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বলছে কি নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। স্যার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের শর্ত কি ছিল, সি থাকতে হবে, সি হলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো H2C2O4 প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বলছে নিচের কোনটি প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। সো প্রমাণ দ্রবণের ঘনমাত্রা যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, দ্যাট মিনস সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত না হয়, বিশুদ্ধ অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো এখানে আমরা KMnO4 কে পাচ্ছি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। সো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করলাম। আমরা পরবর্তী এমসিকিউগুলোতে যাই। 42 নাম্বার বলছে দেখো 3 ml 0.1 মোলারিটি কস্টিক সোডা, 3 ml 0.1 মোলারিটি কস্টিক সোডা দ্রবণে 1 মোলারিটি 0.3 কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত। সো মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে আমাদের বের করতে বলছে। সো আগে আমাদের একটা দ্রবণ ছিল, আর তার ভিতরে আবার নতুন দ্রবণ যোগ করা হয়েছে। সো নতুন দ্রবণ যোগ করা হলে টোটাল দ্রবণের ঘনমাত্রা আমাদের ppm এককে বের করতে বলছে। তো যখনই আমাদের এরকম কিছু বলবে, তখন আমরা ফর্মুলা কি ব্যবহার করবো জানো, নতুন ঘনমাত্রা, দেখো নতুন ঘনমাত্রা x ইকুয়ালস টু, বা নতুন ঘনমাত্রা s ইকুয়ালস টু, নিচে যাবে হচ্ছে v টোটাল, উপরে যাবে, দেখো এইটা কি ছিল, এটা কস্টিক সোডা, এটা কস্টিক সোডা, উপরে যাবে S1V1 প্লাস S2V2। সো S1V1 এর দেখো আমাদের S1V1 মানে কি মোল বুঝায়, এটাও মোল বুঝায়। সো মোলে মোলে এক হয়ে যায়, নতুন ঘনমাত্রা বের করা যায়। সো দেখো 3 ইন্টু এখানে আসে হচ্ছে 0.1 প্লাস 1 ইন্টু কত 0.3, আর নিচে ভি টোটাল মানে কি দুইটার আয়তনের যোগফল। সো 3 আর 1 মিলে 4। সো এখান থেকে আমরা ভ্যালু কি পাবো, 3 ইন্টু 0.1 প্লাস 1 ইন্টু 0.3, ঠিক আছে। অ্যান্ড নিচে ডিভাইডেড বাই 4 করবো। সো ডিভাইডেড বাই 4 করলে 0.0825 মোলারিটি, এটা পাচ্ছি হচ্ছে আমাদের ঘনমাত্রা। সো নতুন ঘনমাত্রা যদি পাই, এটাকে ppm এ কীভাবে কনভার্ট করব, কস্টিক সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এটা যদি আমরা কনভার্ট করি, তাহলে ppm ইকুয়ালস টু আসবে হচ্ছে sm, s এর ভ্যালু কত 0.0825, m এর ভ্যালু কত, সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ইন্টু 10⁻³ ছিল আমাদের কি বলতো, 10⁻³ ছিল আমাদের ফর্মুলা। সো 40 ইন্টু 10⁻³, ঠিক আছে। সো এটা করলে 3300 আসার কথা। সো কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড তো ছিল 40, সো ঠিকই তো আসার কথা, 3300 আসার কথা। এরা বলছে হচ্ছে 12000। সো আমরা কোথাও কি কোনো ভুল টুল করছি? S1V1 এত কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলো, এত দ্রবণে এত দ্রবণ যোগ করা হলো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে বলো। সো আমরা S1V1 ইকুয়ালস S2V2 করছি 3 ইন্টু 0.1, তারপরে এই জায়গাতে 1 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 4। সো আরেকবার একটু ক্যালকুলেশনটা ক্রস চেক করি, 4 ইন্টু 0.1 প্লাস 1 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 4 ml। সো করলে এই জায়গাতে ভুল হয়েছে, এইটা আসে হচ্ছে 0.15 মোলারিটি, ক্যালকুলেটারে দ্রুত বসাইছি। সো 0.15 যদি বসাও তাহলে দেখো কত আসে,
0.15 ইন্টু 40 ইন্টু 10⁻³ সো এইবার আসছে হচ্ছে আমাদের রাইটটা, এটা আসবে হচ্ছে রাইট অ্যান্সার 6000 ppm, ওইখানেও ভুল লাগানো আছে, 6000 ppm উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আমরা পরবর্তী এমসিকিউটাতে যাই। পরবর্তী এমসিকিউ যদি দেখি, বলছে 2 লিটার এত দ্রবণ দ্রবীভূত আছে, ঘনমাত্রা কত? ঠিক আছে, তাহলে ঘনমাত্রা যদি বের করতে চাই, ঘনমাত্রা S ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 1000 W ডিভাইডেড বাই mv। এই v কিন্তু ml এ, সবসময় ml এ বসে, সো এখানে যেহেতু 2 লিটার দেওয়া আছে আমরা কিন্তু এটাও ml এ বসাবো। সো 1000 নিলাম, W এর ভ্যালু দেখো 80 নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড 40 নিলাম, এইটা এখন 2 লিটার মানে 2000 ml। সো এখান থেকে কাটাকাটি করব, কাটাকাটি করলে এখান থেকে দেখো কাটাকাটি করলে 2 থাকে, এখান থেকে কাটাকাটি করলে 2 থাকে, সো সব মিলায় আমাদের এখানে 1 মোলারিটি আসে, এই টু কেটে যায়। সো রাইট অ্যান্সার উইল বি 1 মোলারিটি। এরপরে বলছে দেখো 5% W/V পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে? সো এইটা কিভাবে করব? S ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m, এই ফর্মুলাতে। সো 10 নিলাম, x এর ভ্যালু কত? 5%, অ্যান্ড দেন m এর ভ্যালু পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম 39, হাইড্রোজেন 41, 40-এর সাথে অক্সিজেন যোগ করো, কত? অক্সিজেন আসবে হচ্ছে 16, সো 40 আর 16 আসবে হচ্ছে 56। সো এখান থেকে 56 যদি করো তাহলে 50 ডিভাইডেড বাই 56, ক্যালকুলেটারে এটা বের করো কত আসে, করলে এটা দেখো হচ্ছে আসবে 0.893। সো 0.893 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসো পরবর্তী এমসিকিউ, 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? এটা আমরা আগেও করছি, তাই না? 5% সোডিয়াম হাইড্রোক্সাইড আগেও করছি, এই টাইপেরটা আগে করছি, বাট সোডিয়াম কার্বনেট দিয়ে করছিলাম। সো এটা কত আসবে? S ইকুয়ালস টু 10x, x এর ভ্যালু কত? 5 ডিভাইডেড বাই m, m এর ভ্যালু কত? সোডিয়াম হাইড্রোক্সাইড 40, সো আসবে হচ্ছে 50 ডিভাইডেড বাই 40, সো 5 ডিভাইডেড বাই 4 মানে 1.25। ঠিক আছে, সো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার পাবো হচ্ছে 1.25। এরপরে পরেরটা দেখো, বলছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ট্রাইট্রেশনে, হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ট্রাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? সো একটা দেখো দুর্বল অ্যাসিড, একটা দেখো সবল ক্ষার। যখনই আমাদের ক্ষারটা সবল হবে তখন আমাদের ট্রাইট্রেশনের তোমার উপযুক্ত নির্দেশক হচ্ছে ফেনপথলিন আর থাইমল থালিন বলে কিছু একটা আছে, থাইমল ফেথালিন বা কিছু একটা আছে, থাইমল এরকম কিছু একটা আছে, বইতে দেখবা। সো কি হবে? ফেনপথলিন আর থাইমল ওইটা। সো তাহলে এখান থেকে আমরা ফেনপথলিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার পাবো। অ্যান্ড দেন পরেরটা দেখো, বলছে সম আয়তন এত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং সালফিউরিক অ্যাসিড দ্রবণের মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? সো প্রকৃতি দেখো, একটা হচ্ছে আমার সম আয়তন, এটা বলছে এত আর এটা। সো প্রকৃতি নির্ণয় করতে গেলে আমরা কি করব? দুইটাই সম আয়তন, দুইটার আয়তনই সমান। সো প্রকৃতি নির্ণয় করতে গেলে আমরা দেখব যে কয় মোলকে কয় মোল প্রশমিত করতে পারে। সো এইটা কিন্তু অনায়াসে বোঝা যায়। দেখো এখানে এর তুল্য সংখ্যা 1, এর তুল্য সংখ্যা 2। সো এইটার 0.1 মোলারিটিকে এইটার হচ্ছে এইটার মোটামুটি ডাবল পরিমাণ আয়তনকে প্রশমিত করতে পারে। সো 2 ইন্টু 0.1 মোলারিটি অর্থাৎ 0.2 মোলারিটিকে প্রশমিত করতে পারে। সো এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড আগে শেষ হয়ে যায় আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়, দ্যাটস ওয়াই আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায়। ওকে, না, সোডিয়াম হাইড্রোক্সাইড আগে শেষ হয়ে যায়, সালফিউরিক অ্যাসিড থেকে যায়। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড থেকে যায়, দ্যাটস ওয়াই আমাদের এই দ্রবণের তোমার প্রকৃতি হয় হচ্ছে অম্লীয়। এটা আমরা কিভাবে করতে পারি? ধরো সম আয়তন ধরে নিলাম, সম আয়তন হচ্ছে ধরো আমরা 50 ml ধরে নিলাম। সো দ্রবণের প্রকৃতি নির্ণয়ের যে বেসিক ফর্মুলা আছে, x ইকুয়ালস টু আমরা সামেশন অফ EN অফ অ্যাসিড লিখবো মাইনাস সামেশন অফ EN অফ বেজ লিখবো। সো এখান থেকে আমরা দেখো টোটাল মিলে ভলিউম বাদ দিয়ে দিব। সো উপর থেকে ভলিউম, নিচে থেকে ভলিউম, টোটাল ভলিউম বাদ চলে যায়। ঠিক আছে, সো আমাদের এখান থেকে ভলিউম যদি বাদ দিই বা বাদ নাও দিই, আমরা একটু দেখার চেষ্টা করি। উপরে যাবে প্রথমে আমাদের অ্যাসিডের জন্য কি যাবে বলো তো? 2 ইন্টু আমাদের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 ইন্টু 50 মাইনাস 1 ইন্টু 0. সম আয়তনের এত এবং এত, সো 0.1 ইন্টু 50। ঠিক আছে, ডিভাইডেড বাই 100 আসে। সো এইটা থেকে এইটা বাদ দিলে দেখো আমাদের অ্যাসিডের থেকে যায়, এক্স এর ভ্যালু হয় পজিটিভ।
সো পজিটিভ হইলে তখন আমরা মিশ্রণের প্রকৃতি অম্লীয় বলতে পারি, ঠিক আছে? পজিটিভ হলে মিশ্রণের প্রকৃতি অম্লীয় বলতে পারি। দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 48 নম্বর বলছে যে মৃদু অম্ল আর সবল ক্ষার, আগেরটা ছিল দেখো, আগেরটাও ছিল হচ্ছে আমাদের সবল ক্ষার, এখনো সবল ক্ষার। তো যখনই আমাদের সবল ক্ষার আসবে তখন টাইট্রেশনের জন্য ফেনপথলিন আর থাইমোলথ্যালিন বলে একটা নির্দেশক আছে যেটা ব্যবহার হবে, ঠিক আছে? সো এই দুইটা আমরা ব্যবহার করব। এরপরে দেখো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। পরবর্তী এমসিকিউ বলছে যে অম্লক্ষার টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে ফেনপথলিন নির্দেশকের পিএইচ পরিবর্তনের সীমা কত? সো এখানে আমাদের ফেনপথলিন, থাইমোপথ্যালিন, তারপরে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড প্রত্যেকের পিএইচ পরিবর্তনের একটা সীমা আছে। সেই সীমা ছকটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা পারবো না, আমরা ওই ছকটা একটু মুখস্থ করে নিব। সো ছকে আমাদের কি আছে দেখো, আমাদের ফেনপথলিনের জন্য আমাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8.3 থেকে 10। সো এটা আমরা মুখস্থ করবো। যেমন দেখো মিথাইল অরেঞ্জের জন্য দেওয়া আছে কত, 3 থেকে 5। এরপরে দেখো পরবর্তীটা বলছে যে 51 নাম্বার, এত HCl দ্রবণকে প্রশমিত করতে এত দ্রবণের কত ml প্রয়োজন? সো এটা কিন্তু ট্রাইট্রেশন। ট্রাইট্রেশন হলে কি হবে? ট্রাইট্রেশন হলে আমাদের ভ্যালু আসবে সামেশন অফ EN অফ অ্যাসিড ইকুয়ালস টু সামেশন অফ EN অফ বেজ। সো আমাদের এখানে এই সোডিয়াম কার্বনেটের জন্য দরকার। এখন দেখো HCl এর জন্য আমরা জানি E এর ভ্যালু তুল্য সংখ্যা কত, 1, ঘনমাত্রা 0.1, আয়তন হচ্ছে কত, 10। এরপরে আমরা যদি সোডিয়াম কার্বনেট দেখি, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে ই এর ভ্যালু হচ্ছে 2, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, ঘনমাত্রা হচ্ছে 0.2, অ্যান্ড এখানে আমাদের ভলিউমটা আমাদের জানা নেই। সো ভলিউমটা এখানে আমরা 10 ml ধরছিলাম, এখানেও আমরা ml-এই পাবো, কারণ কি এই দুই সাইডের একক সেম, যেহেতু তোমার সমান সমানের দুই সাইডে আছে, দুইটার একক সেম হবে। সেখান থেকে আমরা V2 এর ভ্যালু কত পাবো? V2 এর একক পাবো তোমার 0.1 × 10 / 2 × 0.2। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 0.1 × 10 / 2 × 0.2, সো আসে হচ্ছে আমাদের 2.5 ml, ঠিক আছে? 2.5 ml। তো আমাদের দ্রবণ হয় হচ্ছে 2.5 ml এর। সো এখান থেকে আমরা 2.5 ml উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভুল হয়েছে, দাগানো, এখান থেকে আসে হচ্ছে 2.5 ml, ঠিক আছে? সো দ্যাটস ইট। সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা এখানে তোমার হচ্ছে এই যে জারণ সংখ্যা, এটা কিন্তু 2 ধরছি। এইটা 2 না ধরলে কিন্তু মিলবে না। যেমন দেখো এইটা যার বই থেকে নেয়া, আমার ছোট ভাই ইব্রাহিম। সো ও যখন এটাকে সলিউশন করছে তখন ও এই 2টা ধরে নাই, ঠিক আছে? ও কিন্তু আমার বুটেক্সে পড়ে, ঠিক আছে? আমার ছোট ভাই বলতে আমার সাথে একসাথে থাকে আর কি, আপন ছোট ভাই না। সো ও বুটেক্সে পড়ে, সো ও বুটেক্সে পড়ে, সব কিন্তু ভালোভাবে পারে। বাট ও যখন এটা সলিউশন করছো নিজের বইতে তখন কিন্তু ভুল করছে, বুঝছো? তো এই ভুলগুলো করা যাবে না। এবার আসো পরবর্তী এমসিকিউতে যাই। বলছে নিচের কোনটি লুইস অ্যাসিড? সো লুইস অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কি ছিল, ট্রিক কি ছিল? লুইস অ্যাসিডের ক্ষেত্রে যে মুক্তজোড় ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে সে হচ্ছে আমাদের অ্যাসিড। যে অ্যাকসেপ্ট করতে পারবে সে অ্যাসিড। সো অ্যাকসেপ্ট কারা করতে পারবে? যাদের ডি অরবিটাল ফাঁকা থাকবে। সো ডি অরবিটাল ফাঁকা কার? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডি অরবিটাল ফাঁকা, আয়রন ক্লোরাইডের ডি অরবিটাল ফাঁকা, BF3 ডি অরবিটাল ফাঁকা, সালফার ডাইঅক্সাইডের ডি অরবিটাল ফাঁকা, কার্বন ডাইঅক্সাইডের ডি অরবিটাল ফাঁকা, এগুলো সব লুইস অ্যাসিড। সো এখানে যদি ভালো করে খেয়াল করি আমাদের অপশনের ভিতরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেয়া আছে। এবার বলছে লুইস ক্ষারক বা বেজ। সো বেজ কারা? যারা মুক্তজোড় ইলেকট্রন ডোনেট করতে পারবে। সো ডোনেট করতে পারতে গেলে তাকে থাকতে হবে তার কাছে, যেমন অ্যামোনিয়াতে নাইট্রোজেনের উপর 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, পানির উপরে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তারপরে হাইড্রক্সিল মাইনাসে মুক্তজোড় ইলেকট্রন আছে, সায়ানাইড মাইনাসে মুক্তজোড় ইলেকট্রন আছে। সো এই যে মুক্তজোড় ইলেকট্রনগুলো আছে এগুলো হচ্ছে আমার ওই মুক্তজোড় ইলেকট্রন, ঠিক আছে? সো এইগুলো দেখে আমরা চিনবো। সেখানে দেখো NF3-তে যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে, সো এ কি করতে পারে? এ তোমার হচ্ছে লুইস ক্ষারক হিসেবে কাজ করে। বাট দেখো এখানেও ডি অরবিটাল ফাঁকা, এখানেও ডি অরবিটাল ফাঁকা, এখানেও ডি অরবিটাল ফাঁকা। এবার বলছে দেখো শক্তিশালী অ্যাসিড, দেখো শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার। আগে কিন্তু ক্ষার দুর্বল ছিল না, ক্ষার সবল ছিল, তখন আমরা ফেনপথলিন ব্যবহার করছিলাম। এখন যখনই আমাদের অ্যাসিডটা শক্তিশালী হয়ে গেছে, অ্যাসিডটা হয়ে গেছে স্ট্রং, তখন আমরা ব্যবহার করব মিথাইল অরেঞ্জ। তখন আমরা কি ব্যবহার করব? মিথাইল অরেঞ্জ, তাই না? সো দুর্বল ক্ষারের জন্য ফেনপথলিন, বাট যখন শক্তিশালী অ্যাসিড তখন আমরা মিথাইল অরেঞ্জ ব্যবহার করব, ঠিক আছে? সো দ্যাটস ইট। এবার আসো আমরা পরবর্তী এমসিকিউতে আসি। এরপরে বলছে দেখো 0.001 HCl এই দ্রবণের পিএইচ বের করো। সো পিএইচ বের করার বেসিক ফর্মুলা কি? পিএইচ ইকুয়ালস টু -log অফ হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন। সো এই হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন এখানে কত দেয়া আছে দেখো তো, 0.001। সো এইটাকে লেখা যায় কি? -log অফ 10⁻³ লেখা যায়। সো 3টা সামনে চলে আসে, -3
মাইনাস অফ মাইনাস 3 ইন্টু লগ 10। সো লগ 10 এর মান 1, এখান থেকে ভ্যালু পাই আমরা 3। সো এই জায়গা থেকে আমরা দাগাইতে পারি 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেখো নিচের কোন জোড়া লুইস অ্যাসিড। সো লুইস অ্যাসিড মানে কি, যারা মুক্তজোড় ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, আর যারা মুক্তজোড় ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তাদের ডি অরবিটাল দেখে বোঝা যায় এটা ফাঁকা আছে। সো দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড BF3 একটু আগে আমি তোমাকে দেখা আসছি। এবার বলছে দেখো K4FeCN6, K4FeCN6 এই যৌগের ক্ষেত্রে কি ব্যাপার, ইয়া আসে কেন? K4FeCN6 এই যৌগের ক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা বের করতে বলছে। সো আয়রনের জারণ সংখ্যা যদি বের করি, পটাশিয়ামের জন্য +1, ঠিক আছে, কয়টা পটাশিয়াম? 4টা পটাশিয়াম, প্লাস আয়রনের জন্য X ধরলাম, সায়ানাইডের জন্য -1, কয়টা সায়ানাইড? 6টা সায়ানাইড, টোটাল মিলে 0। সো X ইকুয়ালস টু আলটিমেটলি +6 - 4, সো কত আসে? +2। সো আয়রনের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা আমাদের জন্য এই জায়গাতে আসে হচ্ছে শেষ পর্যন্ত +2, ঠিক আছে। সো দ্যাটস ইট। আমরা ছোট্ট একটা ব্রেক নিব, নিয়ে তারপরে আমরা বাকি অংশ শুট করব। সো চলো আমরা ক্লাসের পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে আমরা দেখি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যৌগটা আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যৌগে হাইড্রোজেনের জারণ মান কত এটা জিজ্ঞেস করতে বলছে। সো আমরা একটু জারণ মান বের করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের। সো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড টোটালটা দিলাম। দেখো লিথিয়ামের ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে +1, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে কত বলো তো? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে +3, অ্যান্ড হাইড্রোজেনের জন্য আমরা যদি X ধরি, সো 4টা হাইড্রোজেন, সো টোটাল মিলে কত আমাদের? 4x। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? 4x + 4 = 0। সো x = -4 / 4 = -1। সো দ্যাটস ইট। সো এখান থেকে আমরা -1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। সো -1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে করলাম। এরপরে দেখো এই যৌগের কথা বলছে যে Na2S4O6 আয়নে সালফারের জারণ মান কত। সো এটা আমরা কিভাবে করব? দেখো আমরা যে কোনো একটা ধরে করতে পারি, প্রথমটা বা পরেরটা যে কোনো একটা। আমরা যদি S4O6 2- এটা ধরে করি, সো দেখো টোটাল মিলে আমাদের জারণ মান আসবে -2। সো এস এর জন্য আমাদের সালফারের বলছে 4x ধরবো, অক্সিজেনের জন্য -2 ইন্টু 6টা যেহেতু এই জন্য ইন্টু 6, আর এই সাইড হচ্ছে আমাদের -2। আমাদের টোটাল জারণ মান পাওয়ারে যেটা থাকে সেটা ডান সাইডে লিখতে হয়। যদি টোটালটা 0 হয় তাহলে ডান সাইডে 0 হয়। সেখানে যেহেতু উপরে -2 আছে, সো আমরা ডান সাইডে -2 লিখছি। অ্যান্ড দেন এরপরে আসো আমরা পরবর্তীটাতে দেখি। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, সো 4x = ওই সাইডে -2, এই সাইডে ওপরে গেলে +12 আসে। সো এখান থেকে আমরা 4x = 10 পাই। সো x পাই হচ্ছে +2.5। এই যে +2.5 পেলাম, এইটা হচ্ছে আমাদের জারণ মান। সো দ্যাট মিনস এখান থেকে আমরা জারণ মান পাচ্ছি কত? 2.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে বলছে দেখো নিচের কোন আয়নটি জারক বিজারক উভয় রূপে কাজ করে। সো জারক বিজারক মানে কি? সে ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন ত্যাগও করতে পারে। যেমন দেখো এখানে আমরা অনায়াসে দেখলেই বুঝতে পারবো আয়রন 2+ যেটা আছে, আয়রন 2+ অনায়াসে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। গ্রহণ করলে আয়রন প্লাস আয়নে পরিণত হয়ে যাবে। আবার এই আয়রন 2+ই ইলেকট্রন কিন্তু ত্যাগও করতে পারবে, করলে আয়রন 3+ আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে একই আয়ন যদি ইলেকট্রন ত্যাগও করতে পারে, ইলেকট্রন গ্রহণও করতে পারে, তখন সেটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। তাহলে জারকের কাজ কি? জারকের কাজ গ্রহণ করা, বিজারকের কাজ ত্যাগ করা। সো এই জন্য আমাদের এখানে আয়রন 2+ জারক বিজারক উভয় রূপে কাজ করতেছে। সো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা পরবর্তী এমসিকিউতে যাই, বলছে পটাশিয়াম ক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। সো পটাশিয়াম ক্রোমেট মানে ওই যে পটাশিয়াম ডাইক্রোমেটটা, কোনটা? K2Cr2O7। সো এখানে জারণ সংখ্যা যদি বের করি, পটাশিয়ামের জন্য -1 না +1 × 2, ক্রোমিয়ামের জন্য আমরা যদি x ধরি x × 2, আর অক্সিজেনের জন্য -2 ধরি × 6 = 0। সো এখন যদি আমরা একটু দেখি 2x + 2 - 12 আসে হচ্ছে আমার 0। সো এখান থেকে যদি আমরা দেখি 2x = আমাদের ভ্যালু আসে 10। সো x = কত আসবে? x = এটা তো 10 আসার কথা না, এটা আসার কথা হচ্ছে, এটা দেখো এটা আমি একটা জায়গাতে একটু ভুল করছি। ভুলটা কি? এটা 6 হবে না 7 হবে, K2Cr2O7।
মুখস্থ রাখতে হয় আমাদের। যখনই আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের এটা দেয়া থাকবে না তখন তো আমাদের মুখস্থই বসানো লাগবে, তাই না? সো 7 যদি হয় তাহলে এখানে 7 বসলো, এখানে 7 বসলে এখানে বসলো 14। সো এখানে 14 হওয়া মানে 14 - 2 মানে হচ্ছে 12। সো 2x = 12 মানে x = কত আমাদের 6। সো এখান থেকে আমরা রাইট অ্যান্সার পেলাম কত, পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য জারণ মান কত 6। এবার বলছে দেখো K2MnO4 যোগে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত। সো কেন্দ্রীয় পরমাণু কে, আমাদের ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হলে K2Mn তারপরে হচ্ছে O4, এইটা জারণ মান বের করতে হবে। সো +1 × 2 x + -2 × 4 = 0। সো এই জায়গা থেকে এখন যদি জারণ মান বের করি তাহলে x = দেখবেন 4 × 8 - 2 তাহলে কত আসে +4। সো এখানে আমাদের ম্যাঙ্গানিজের জারণ মান আসছে হচ্ছে K2MnO4, এটা জারণ মান কত আসছে, সো +4 আসছে। সো এটা তো +4 আসার কথা, এখানে +6 দেখানো, সো এটা ভুল দেখানো। 4 × 8, 8 থেকে 2 বাদ দিলে আচ্ছা হ্যাঁ এটা তো 6ই আসে। সরি আমি কি হইলো হঠাৎ করে মাথায় ভুলভাল পড়াচ্ছি, একটা গ্যাপ নিছিলাম তো, গ্যাপে অনেক কথাবার্তা বলছি এই জন্য একটু উল্টাপাল্টা হইতেছে। সো এটা +6 আসে, ঠিক আছে? সো এটা আসে কত +6, রাইট? এরপরে পরবর্তী এমসিকিউটা দেখবো। আমি এগুলা মুছে দিলাম, যা যা তোমাদেরকে দেখাইছি এতক্ষণ পর্যন্ত এগুলো সব মুছে দিলাম। সো দিস পেজে সব মুছে দিলাম। অ্যান্ড দেন পরবর্তীটাতে আসো, বলছে দেখো অম্লীয় KMnO4 নির্দেশক দ্বারা রিডক্স বিক্রিয়ায় আয়রন 2+ আয়ন কি হিসাবে কাজ করে। সো আয়রন 2+ আয়ন জারক বা বিজারক হিসেবে কোনটা হিসেবে কাজ করবে। সো KMnO4 এর সাথে তুমি যখন আয়রনের বিক্রিয়া করাবা, আয়রন 2+ এর বিক্রিয়া করাবা, বিক্রিয়া করে আয়রন 3+ এ পরিণত হবে, আয়রন 3+ এ পরিণত হবে। সো আয়রন 3+ এ যদি পরিণত হয়, আয়রন কি করলো বলো তো, আয়রন একটা ইলেকট্রন ছেড়ে দিল, জারণ সংখ্যা বাড়লো না কমলো, জারণ সংখ্যা বাড়ছে, বাড়লে কি অক্সিডেশন হয়, ঠিক আছে? অক্সিডেশন হয়, অক্সিডেশন হওয়া মানে কি, এটা বিজারক হিসেবে কাজ করছে, ঠিক আছে? জারণ সংখ্যা যখনই বাড়ে তখন হচ্ছে অক্সিডেশন হয়, অক্সিডেশন হলে এটা বিজারক হিসেবে কাজ করছে। এবার দেখো পরবর্তী এমসিকিউটা একটু দেখার চেষ্টা করি। পরবর্তী এমসিকিউ বলছে যে 30 ml এত আয়রন সালফেট অম্লীয় দ্রাবকে টাইট্রেশন করতে এত KMnO4 লাগলে ঘনমাত্রা কত হবে। সো এই টাইট্রেশনের ক্ষেত্রে আমরা এক সাইডে দিব হচ্ছে সামেশন অফ EN অফ অ্যাসিডকে দিব এক সাইডে, ঠিক আছে? আর সামেশন অফ EN অফ বেসকে দিব এক সাইডে, এটাই তো আমার টাইট্রেশনের ভ্যালু, তাই না? এখন EN এর ক্ষেত্রে কি, যার জারণ মান যত সেটাই তার হচ্ছে কি হবে বলতো, সেটাই তার হচ্ছে E এর ভ্যালু হবে। সো আয়রনের ক্ষেত্রে জারণ মান কত, আয়রনের ক্ষেত্রে জারণ মান হচ্ছে আমার 1। সো 1 ইন্টু দেখো N কে যদি ভাঙি তাহলে কত আসে, N কে ভাঙলে VS আসে। সো 30 ইন্টু 0.1, এটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে। এবার দেখো বেজের ক্ষেত্রে KMnO4 এর জারণ মান কত, KMnO4 এর জারণ মান কত। সো এই জায়গাতে ম্যাঙ্গানিজের ভালো করে খেয়াল করো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এই জায়গাতে আমাদের ভ্যালু আসে হচ্ছে প্লাস কত বলতো, KMnO4 +7। সো ম্যাঙ্গানিজ +7 থেকে ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হয়, 2+ এ পরিণত হয়। তো 7 থেকে 2+ হলে ইলেকট্রন আদান প্রদান কয়টা করে, 5টা। সো 5টা আদান প্রদান করলে এখানে আমরা জারণ মান 5 পাই। সো E এর ভ্যালু 5 বসাবো। অ্যান্ড দেন এই জায়গাতে আমরা কি বসাবো, দেখো ট্রাইট্রেশনের সময় আমরা KMnO4 এর আয়তন পাচ্ছি 30 অ্যান্ড ঘনমাত্রা S2 আমরা পাচ্ছি না। সো এই জায়গা থেকে ঘনমাত্রা S2 যদি আমরা বের করতে চাই, S2 = উপরে দেখবা 30 আসবে ইন্টু 0.1 অ্যান্ড নিচে দেখবা 5 আসবে ইন্টু আসবে হচ্ছে 30। সো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 30 কেটে যাচ্ছে, কেটে গেলে আমরা এখান থেকে আলটিমেটলি ভ্যালুটা কত পাচ্ছি, ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 5। সো 0.1 ডিভাইডেড বাই 5 মিনস হচ্ছে 0.02। সো আমাদের এখান থেকে ভ্যালু আলটিমেটলি কত আসছে, 0.02। দ্যাটস ইট, 0.02। এরপরে আসো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। পরবর্তী এমসিকিউ যদি আমরা যাই, পরবর্তী এমসিকিউতে কি আছে দেখি। 65 নম্বর বলছে নিচের কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা ও যোজনী সমান। এইটা ভাই একটু মুখস্থ করবা, CCl4 এর ক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যা এবং যোজনী সমান। সো একটাই যৌগ যেটা আমাদের মুখস্থ করতে হয়, মেইন বইতে আছে, বাকি হচ্ছে আমাদের কোথাও নাই। এই জারণ সংখ্যার যোজনী, এই ব্যাপারটা আমার কাছে নিজেরও এখনো প্যাস লাগে। তো জারণ সংখ্যার যোজনী CCl4 এর যে কেন সমান আমি নিজেও এখনো ব্যাখ্যাটা মনে করতে পারতেছি না। সো তোমরা যারা যারা জানো আমাকে একটু কমেন্টে জানাবা যে জারণ সংখ্যার যোজনী এই জন্য সমান। আমি কি করছি, আমি এটা মুখস্থ করে রাখছি, আসলে আমি ওটাই মেরে দিই, ঠিক আছে?
ওকে, এবার বলতে দেখো CONH3 হোল 6 এই যৌগটিতে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত। সো আমরা একটু দেখি, কেন্দ্রীয় পরমাণু এখানে কি আছে, কোবাল্ট আছে। সো কোবাল্টের জন্য আমরা X ধরলাম, আর অ্যামোনিয়ার জন্য আমরা জানি অ্যামোনিয়ার টোটাল যেহেতু কমপ্লিট একটা যৌগ, সো 0 × 6, এইটা টোটালটা ইকুয়ালস টু কি আছে বলতো, পাওয়ার যেহেতু 3, সো +3। সো আমাদের এখান থেকে কোবাল্টের জারণ মান আসতেছে কত বলতো, +3। ঠিক আছে, এইটা অনায়াসে আমরা দেখে বলে দিতে পারতেছি। দ্যাটস ইট। এরপরে দেখো 67 নাম্বারটা বলছে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া রূপে গণ্য করা হয়। সেখানে কোন বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ কোথায় ইলেকট্রনের আদান প্রদান হয়েছে সেটা আমাকে বের করা লাগবে। সো ইলেকট্রনের আদান প্রদান কিভাবে বের করব একটু দেখি। ইলেকট্রনের আদান প্রদান যদি বের করি, দেখো এই জায়গাতে কপারের জারণ মান কত, +2। এই জায়গাতে অ্যামোনিয়া কত, 0, এখানেও অ্যামোনিয়া 0, কপার এখানেও দেখো +2ই আছে, তাহলে কি জারণ বিজারণ হয়েছে? উত্তর হচ্ছে না, ইলেকট্রনের আদান প্রদান হওয়া লাগবে। সো এই জায়গাতেও দেখো ক্যালসিয়ামের +2, এখানেও দেখো ক্যালসিয়ামের +2, সেখানেও হয়নি। এখানে একটু দেখি তো, ক্লোরিনের দেখো এখানে 0, বাট এখানে ক্লোরিনের কত বলো তো, ক্লোরিনের এখানে হচ্ছে আমাদের -1। তাহলে দেখো 0 থেকে -1 একটা কমলো না, তাহলে এই যে 0 থেকে -1 একটা কমলো, এখানে -1 একটা কমলো, তার মানে এখানে আমাদের ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। ইলেকট্রনের আদান প্রদান হইলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া। দেন আসো পরবর্তীটাতে, যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডে যদি বিক্রিয়া হয়, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডে যদি বিক্রিয়া হয়, এই বিক্রিয়াতে Cu2I2 আয়োডিন এবং পটাশিয়াম সালফেট তৈরি হয়। বিক্রিয়াটা বিজারক কোনটি, এই জায়গাতে আমাদের খুঁজতে হবে যে বিজারককে। সো এই বিক্রিয়াতে কে বিজারক সেটা যদি আমরা বের করতে চাই, এই বিক্রিয়াতে কে বিজারক সেটা যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করব? সে যে ইলেকট্রন ছেড়ে দিবে সে বিজারক। এখন কিভাবে বের করব, দেখো এখানে কপার আছে আমার 2+ আকারে, পটাশিয়াম আছে হচ্ছে আমার +1 আকারে, আর আয়োডিন আছে হচ্ছে আমার -1 আকারে। সো -1 থেকে এতে 0-তে গেছে। সো -1 থেকে 0-তে গেলে এ হচ্ছে ইলেকট্রন ছাড়লো না গ্রহণ করলো। ঠিক আছে, ইলেকট্রন ছাড়লো না গ্রহণ করলো, কিভাবে বুঝবো? সো ইলেকট্রন -1 বড় না 0 বড়? সো 0 বড়। সো 0 যদি বড় হয় তাহলে সে কি করছে, জারণ সংখ্যা বৃদ্ধি করছে। জারণ সংখ্যা বৃদ্ধি করলে এই আয়োডিনের অক্সিডেশন হয়েছে। কি হয়েছে? আয়োডিনের হচ্ছে অক্সিডেশন হয়েছে। অক্সিডেশন যদি হয় তাহলে সে বিজারক হিসেবে কাজ করে। সো আমার এখানে বিজারক চাইছে না, বিজারক চাইলে এটা হচ্ছে আমার আয়োডিন মাইনাস। ঠিক আছে, আয়োডিন মাইনাসে বিজারক হিসেবে কাজ করছে। আরেকবার বুঝাই, এখানে কপারের জারণ সংখ্যা +2, বাট এখানে দেখো তো কপারের জারণ সংখ্যা কত, এখানে দেখবা -1। ঠিক আছে, -1 না +1। তাহলে বলো তো বাড়লো না কমলো? কমলো না। কমলে কিভাবে? একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কপারের ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে জারক হিসেবে কাজ করছে, আর তাহলে আয়োডিন অটোমেটিক বিজারক হিসেবে কাজ করবে। ঠিক আছে, আয়োডিন অটোমেটিক কিভাবে বিজারক হিসেবে কাজ করবে। তো তুমি যেভাবে খুশি সেভাবে চিন্তা করতে পারো, চিন্তা করে জিনিসটাকে বুঝে নিতে পারো। ঠিক আছে, সো আশা করি আমি একভাবে বুঝাইলাম, এটা তুমি অ্যাডজাস্ট করে ফেলছো, এটা তুমি বুঝতে পারছো। অ্যান্ড দেন আমরা পরবর্তী এমসিকিউটাতে যাই। পরবর্তী এমসিকিউটা যদি দেখি, বলছে নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক। এটা মনে রাখবা, লিথিয়াম হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিজারক। এটা গ্রুপ হিসেবে চিন্তা করলে আমরা বুঝতে পারি। দেখো সবার উপরে লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, এটা থাকে না? সো এগুলো হচ্ছে আমাদের বিজারকের শ্রেণী। এই বিজারকের শ্রেণীর ভিতরে এই লিথিয়াম হচ্ছে সবার উপরে থাকে, এজন্য ইলেকট্রন ছাড়ার প্রবণতা সবচেয়ে বেশি। ঠিক আছে, এই জন্য হচ্ছে লিথিয়াম হচ্ছে আমাদের শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে। ওকে, পরবর্তী এমসিকিউতে আসো। বলছে বিক্রিয়াকালে K2Cr2O7, বিক্রিয়াকালে K2Cr2O7 এখানে কয়টি ইলেকট্রন গ্রহণ হয়? সো আমরা আগেই দেখছিলাম শুরুর দিকে K2Cr2O7 এর ক্ষেত্রে, K2Cr2O7 এর ক্ষেত্রে দেখো O7 এর ক্ষেত্রে এখানে আমাদের জারণ মান থাকে হচ্ছে 6। এখন এ যখন ইলেকট্রনকে ছেড়ে দিয়ে এ কিন্তু ক্রোমিয়াম 3+ পরিণত হবে। এই যে ক্রোমিয়াম 3+ পরিণত হলো, এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা না? এখানে ক্রোমিয়াম কয়টা? 1টা। সো দেখো এখান থেকে আমরা 2টা ক্রোমিয়াম মিলাইতে পারি। এখন চিন্তা করো তো, একটা ক্রোমিয়ামে জারণ সংখ্যা +6 থেকে +3 ছিল, তাহলে চেঞ্জ হচ্ছিল কয়টা? 3টা ইলেকট্রন চেঞ্জ হচ্ছিল। তাহলে 2টা ক্রোমিয়ামে কয়টা চেঞ্জ হবে? 6টা ইলেকট্রন চেঞ্জ হবে। 2টাতে কয়টা? 6টা ইলেকট্রন চেঞ্জ হবে। এই যে 2টাতে 6টা ইলেকট্রন চেঞ্জ হলো, এই জায়গা থেকে আমরা পাবো কি? এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কত বলো তো? 6। ঠিক আছে, ওকে। এরপরে 72 নম্বর এমসিকিউটা দেখো, iO3- এবং 5 আয়োডিন মাইনাস এবং 6 আয়োডিন প্লাস, এই যৌগটাতে কোথায় জারণ ঘটছে? জারণ মানে কি? যেখানে অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাইছে। জারণ মানে কি? অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া। সো এই জায়গাতে ভালো করে খেয়াল করে দেখো, এখানে টোটাল মিলে -1,
ঠিক আছে। সো আয়োডিনের দেখো এখানে -1 আছে না, আয়োডিনে -1, এখানে কত 0। সো -1 থেকে 0 হওয়া মানে কি বৃদ্ধি পাও না। সো আয়োডিন মাইনাস এই জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, এই জন্য এখানে জারণ ঘটছে। ঠিক আছে, এবার বলছে দেখো অম্লীয় মাধ্যমে KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে। সো অম্লীয় মাধ্যমে KMnO4, ঠিক আছে, KMnO4 অম্লীয় মাধ্যমে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ম্যাঙ্গানিজের এখানে জারণ সংখ্যা হচ্ছে +7, আর এ পরবর্তীতে ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়। কিসে পরিণত হয়? ম্যাঙ্গানিজ 2+। সো দেখো 7 থেকে +2 হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 5টা। ঠিক আছে, সো এখান থেকে আমরা রাইট অ্যান্সার কি পাচ্ছি? রাইট অ্যান্সার পাচ্ছি ভাইয়া এখান থেকে 5। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছি কেমনে করলাম। গ্রেট। পরবর্তী এমসিকিউতে আসো। বলছে ক্ষারীয় মাধ্যমে KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে। এই সময় আবার কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা ইলেকট্রন গ্রহণ করে। কারণ কি? ক্ষারীয় মাধ্যমে এই যে KMnO4 ভালো করে বুঝবা, ক্ষারীয় মাধ্যমে KMnO4 এ যখন হচ্ছে +7 অবস্থায় ছিল, এই জায়গা থেকে Mn4+ অবস্থায় যায়। সো ইলেকট্রনের গ্রহণ হয় কয়টা? +3টা। ঠিক আছে, 3টা ইলেকট্রন গ্রহণ হয়। সো এটা হচ্ছে আমার কি হবে? এটা হচ্ছে আমার এই অংশের। এবার বলছে দেখো নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। সো আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া। সো জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আগের মতোই আইডেন্টিফাই করে দেখতে হবে যেখানে ইয়াটা হচ্ছে কিনা, তোমার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে কিনা। যেমন দেখো এই জায়গাতে ভালো করে যদি খেয়াল করি, এই জায়গাতে সালফারের ভ্যালু হচ্ছে -2, আর এখানে কত বলো তো 0, তাই না? -2 আর 0, তাহলে অবশ্যই এটা জারণ বিজারণ বিক্রিয়া, কারণ জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে আসো বলছে যে MnO4- C2O4 2- হাইড্রোজেন প্লাস, এই জায়গাতে জারক বিজারক রূপে কোনগুলা কাজ করে। ঠিক আছে, জারক বিজারকের আমাদের অনুপাত চাইছে, অনুপাতটা। সো অনুপাতটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো K2Cr2O7 আর MnO4 এর দুইটা, MnO4 এর বারবার এটা চলে আসে কেন? বারবার এটা চলে আসে। MnO4 এর দুইটা আর K2Cr2O4 এর 5টার সাথে বিক্রিয়া করলে এখান থেকে আমরা অনুপাত পাই 2:5। এটা একটু মনে রাখবা ভাইয়া। কিভাবে মনে রাখবা? যখনই আমরা KMnO4 এর সাথে K2Cr2O7 এর বিক্রিয়া করাবো, তখন আমাদের এখানে 2:5, ঠিক আছে, 2 মোলের সাথে 5 মোল। ঠিক আছে, এইটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, সো এইটা মনে রাখলেই হচ্ছে। এবার বলছে দেখো পরবর্তী এমসিকিউটা দেখি। বলছে CONA, মানে এই যৌগটাতে কোবাল্টের জারণ সংখ্যা চাইছে। কিভাবে বের করব? কোবাল্টের জন্য x ধরলাম, সায়ানাইডের ক্ষেত্রে -1। এবার এখানে সায়ানাইড কয়টা আছে? 6টা, ইকুয়ালস টু এখানে কত আছে? -3। সো আমরা যদি দেখি x - 6 ইকুয়ালস টু -3, সো x ইকুয়ালস টু -3 + 6। সো এখান থেকে কি পাবো আমরা? +3 পাবো। সো এই জায়গা থেকে আলটিমেটলি আমরা +3 পাচ্ছি, রাইট আনসার। বলছে নিজের কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে। এটা মুখস্থ করবা। এই একটা যৌগই আছে যারা জারক বিজারক উভয় রূপে কাজ করে, সেটা হচ্ছে H2O2। এটা একটু মুখস্থ রাখবা যে H2O2 জারক বিজারক উভয় রূপে কাজ করে। ঠিক আছে, এটা জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। তুমি জারক বিজারকের একটা ছক আছে, ছকটা যদি দেখো H2O2 এর ক্ষেত্রে দেখবা জারকের ভিতরে আছে, বিজারকের ভিতরে আছে, এবং দুইটার ক্ষেত্রে প্রোডাক্ট ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, সো আমাদের এটা মনে রাখতে হবে। অ্যান্ড দেন আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে দেখো 83 নম্বর বলছে নিচের কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। সেখানে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে হবে। জারণ সংখ্যা বের করার পদ্ধতি অনুযায়ী যদি দেখি, এখানে আসে হচ্ছে +1, এই জায়গায় -2, এখানে +1, সো এখানে আসে হচ্ছে আমার +1, এখানে আসে হচ্ছে আমার +3। বের করবা, এভাবে বের করা যায়। 2 দুগুণা 4, 4 থেকে 1 বাদ, সো হচ্ছে আমার 3। এখানে দেখো 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ, সো +5। এখানে দেখো 4 দুগুণা 8, 8 থেকে 1 বাদ, সো +7। সো জারণ সংখ্যা সর্বাধিক HClO4। এইগুলাকে কিন্তু অক্সো অ্যাসিডও বলে। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যার বেশি হয় সে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হয়। সো এখানে জারণ সংখ্যা বেশির পাশাপাশি যদি অ্যাসিডের শক্তিশালী এই ব্যাপারটা জিজ্ঞেস করতো যে অ্যাসিডটা শক্তিশালী কি শক্তিশালী না, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম এটা অনেক শক্তিশালী একটা অ্যাসিড। ঠিক আছে, এবার বলবে দেখো যে ব্রোমিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা যোগ করি তোমার হচ্ছে গাঢ় একটা দ্রবণের ক্ষেত্রে, তো আমাদের এখানে এইটা এবং এটা তৈরি হয়। এবার বলছে ব্রোমিনের জারণ সংখ্যার পরিবর্তন কত। সো দেখো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা যে ব্রোমিনের ইনিশিয়ালি জারণ সংখ্যা 0 ছিল, বাট ব্রোমিন যখন BrO3- পরিণত হয়েছে তখন এখানে আমাদের জারণ সংখ্যা আসছে কত? ব্রোমিনের জন্য x ধরলাম, আর এখানের জন্য -2 ইন্টু কত 3, আর এই সাইডে -1। সো এখানে x ইকুয়ালস টু -1 + 6 আসে। সো এখান থেকে আমরা +5 পাই। সো দ্যাটস ইট। এখান থেকে আমরা ব্রোমিনের জারণ সংখ্যা পরিবর্তন দেখছি 0 থেকে 5। সো 0 থেকে 5 পাচ্ছি।
দ্যাটস ইট। অ্যান্ড দেন আমরা এখানে আসি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন যোগ করলে এইটা যোগ হয়, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া বলে। কেন ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া? কারণ দেখো খুব সিম্পলি খেয়াল করো, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা দেখো -1, আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা দেখো +1। সো দেখো একই ক্লোরিনের একই বিক্রিয়ার ভিতরে 3 ধরনের জারণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। একই ক্লোরিনের একই বিক্রিয়ার ভিতরে 3 ধরনের জারণ সংখ্যা দেখতে পাওয়ার কারণে এইটা হচ্ছে একটা অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া, ঠিক আছে? সো আশা করি আমরা বুঝতে পারছি। অ্যান্ড দেন আমরা পরবর্তীটাতে আসি, বলছে নিচের কোনটি বিজারক, এটা মুখস্থ করবা, মিথানোইক অ্যাসিড বিজারক হিসেবে কাজ করে। এবার বলছে দেখো নিচের কোনটির বেলায় সচল মাধ্যম হিলিয়াম ব্যবহৃত হয়, এটা কি বলতো? জিএলপিসি। এবার বলছে দেখো মোলার শোষণ সহগ কোনটা, এটা হচ্ছে লিটার পার মোল পার ইয়া। সো আমরা এমসিকিউ ক্লাসটা এই পর্যন্তই রাখি, এরপরের থেকে যে এমসিকিউগুলো আছে এগুলো আমাদের সিলেবাসের বাইরের এমসিকিউ, তোমরা একটু মুখস্থ করে ফেলতে পারো, এগুলো ইনফরমেটিভ টাইপ এমসিকিউ, ম্যাথ আর তেমন একটা নাই। সো এমনিতেও ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, আমরা 88টা এমসিকিউ এক ক্লাসে সলভ করে ফেলছি। আর এটা হচ্ছে আমার কি বলে তোমার ডিজিটাল বোর্ডে বা স্মার্ট বোর্ডে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস এমসিকিউ ক্লাস, সলভিং ক্লাস। এর আগে 10B স্কুলে যখন আমি ছিলাম তখন ওখান থেকে অনেকগুলো ক্লাস আমি তোমাদেরকে দিছি, বাট এইটা হচ্ছে আমার নিজের মতো করে প্রথম, ঠিক আছে? সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরও অনেক ক্লাসে, তোমাদের এমসিকিউ সলভ ক্লাসগুলো আমি ইনশাল্লাহ এভাবেই নিব এখন থেকে। আর আগামী দিন তোমরা হচ্ছে তড়িৎ রসায়নের ক্লাস পেয়ে যাবা, এমসিকিউ সলভ ক্লাস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য অনেক দোয়া করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস, ঠিক আছে? ওকে।